তো বলছেন সবার আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছো, যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো আর যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবা তাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে সবার আমরা আশা করি সবাই সামনে ক্লিয়ারলি শুনতে কৃষিগুচ্ছ পারতেছো, যে যারা ভর্তি পরীক্ষা আছে ফেসবুক কৃষিগুচ্ছ লাইভ থেকে ভর্তি দেখতেছো আর পরীক্ষার যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবা স্পেশাল তাদেরকে লাইভ ক্লাস এটা সবাইকে স্বাগতম। ক্লাস আমরা সবার আশা করি সবাই সামনে ক্লিয়ারলি শুনতে কৃষিগুচ্ছ পারতেছো, যে যারা ভর্তি পরীক্ষা আছে ফেসবুক কৃষিগুচ্ছ লাইভ থেকে ভর্তি দেখতেছো আর পরীক্ষার যারা পরবর্তীতে ইউটিউব থেকে সবকিছু দেখবা ক্লিয়ারলি শোনা তাদেরকে যাচ্ছে সবাইকে লাইভ ক্লাস এটা একটু লাইভ কমেন্টে ক্লাস জানাবে। সবার যারা আশা করি সবাই লাইভ ক্লিয়ারলি থেকে শুনতে দেখতেছো পারতেছো, যারা যারা ফেসবুক লাইভ থেকে লাইভ দেখতেছো থেকে আর দেখতেছো আর যারা যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবা ক্লিয়ারলি শোনা তাদেরকে যাচ্ছে সবাইকে লাইভ ক্লাস এটা একটু লাইভ কমেন্টে ক্লাস জানাবে। সবার যারা আশা করি সবাই লাইভ ক্লিয়ারলি থেকে শুনতে দেখতেছো পারতেছো, যারা যারা ক্লিয়ারলি শোনা গেলে আমরা লাইভ ক্লাস শুরু করবো। একটু কমেন্টে জানো যে ভাই সবকিছু দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, সবার প্রথমে সবার প্রথমে ভাইয়া বলি যে আমাদের যে সামনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার যে আমাদের জেনারেল ফরম্যাট অনুসারে তুমি পরীক্ষা দিবে এবং পরীক্ষা দেওয়ার যে স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজি অনুসারে পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি মনে আছে তো না? যে প্রশ্নগুলো আমি আগে পারি ওই প্রশ্নগুলো আগে অ্যান্সার করব, যে প্রশ্ন পারি না ওই প্রশ্ন অ্যান্সার করবো না। এই রুল অনুযায়ী আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেরকম পরীক্ষা দিছো সেম ভাবে কৃষি ভার্সিটিতে ওইভাবেই পরীক্ষা দিবা। আরেকটা কথা মাথায় রাখবো, এই ক্লাসটা কাদের জন্য স্পেশালি, যারা মেইনলি মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিয়েছিল কিন্তু চান্স হয় নাই, তাদের কিন্তু বইটা খুব ভালো মতো পড়া আছে। যেহেতু বইটা তোমার ভাইয়া ভালো মতো পড়া আছে, যার কারণে আমি কিছু টপিক বই থেকে আনছি, সরাসরি বই থেকে আনছি। কিছু টপিক আমি বলে দিব, কিছু আছে বইয়ের এমসিকিউ, কিছু আছে তোমার যে বিগত বছরে আসে কৃষিগুচ্ছ এবং ভার্সিটির কোশ্চেন। সো সবকিছু কম্বাইন করে আমি তোমাকে এমন একভাবে বুঝাই দিব পড়াটা, যে পড়াটা দিয়ে তোমার অ্যারাউন্ড 15টা না আসুক 13টা থেকে 12টা প্রশ্ন কমন আসবে, বা যে টপিকগুলো বলবো ওগুলো থেকে কমন আসবে। আর এটা তোমার আসবে, তুমি ধৈর্য সহকারে জাস্ট ক্লাসটা দেখতে থাকো, ধৈর্য সহকারে ক্লাসটা শুনতে থাকো। আর কোনো ধরনের অডিওতে কোনো প্রবলেম হলে বা ভিডিওতে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই চেক করার চেষ্টা করবো। যেহেতু লাইভ ক্লাসে অবশ্যই একটু সহযোগিতা করো, যেন তোমরা তো বুঝোই যে বিভিন্ন ধরনের প্রবলেম থাকতেই পারে আমাদের। আহ, এখানে যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টাল প্রবলেম থাকতে পারে। ইনস্ট্রুমেন্টাল প্রবলেম থাকলে নিচে একটু জাস্ট কমেন্টে জানাবা, ভাইয়া কথা ঠিকমতো শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। ঠিক আছে, সবার প্রথমের দিকে তোমার যদি বইয়ের চ্যাপ্টার ওয়ানের, আমাদের যে চ্যাপ্টার ওয়ানের সব থেকে ইম্পর্টেন্ট যে কয়েকটা কথাবার্তা আছে, যেমন আমি তোমাকে যদি ইনিশিয়াল কথাবার্তা বলি, যে চ্যাপ্টার ওয়ানের মধ্যে সবার প্রথম দিকে কিছু প্রতিসাম্যতা নিয়ে কথাবার্তা বলছে, তারপরে তোমার সংবহনতন্ত্র নিয়ে কথাবার্তা বলছে। সংবহনতন্ত্রের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে টোটাল যে 9টা পর্ব আছে, মেজর 9টা পর্ব সিরিয়াল আগে তোমার নাম ধরে পড়তে হবে। মেজর 9টা পর্বের সিরিয়ালি নাম ধরে পড়ার পরে তারপরে পড়া শুরু করতে হবে আমাদের একটা ছক থেকে। দেখো মনে আছে কিনা, পর্ব নাম্বার 1 পরিফেরা নিডারিয়া, প্রথম 1 নাম্বার হচ্ছে পরিফেরা, 2 নাম্বার হচ্ছে নিডারিয়া, 3 নাম্বার প্লাটিহেলমিনথিস, 4 নাম্বার হচ্ছে নেমাটোডা, তারপর 5 নাম্বার হচ্ছে মলাস্কা, 6 নাম্বার অ্যানেলিডা, 7 নাম্বার আর্থ্রোপোডা, 8 নাম্বার হচ্ছে অ্যাকানোডার্মাটা, 9 নাম্বার হচ্ছে কর্ডাটা। তাহলে এই নয়টা সিরিয়ালে তোমার নাম পড়তে হবে। কেন ভাইয়া 6টা সিরিয়ালে নাম পড়তে হবে? কারণ 6টা সিরিয়ালে নাম পড়লে আমি পরবর্তী কিছু টেকনিক ফলো করতে পারবো পরীক্ষার হলে। দেখো সরাসরি আসো এখানে সিমেট্রিতে বা প্রতিসমতা। প্রতিসমতা বা সিমেট্রি থেকে প্রশ্ন আসে প্রতি বছরই। গোলীয় প্রতিসম বা স্ফেরিক্যাল সিমেট্রির এক্সাম্পল হচ্ছে ভলবক্স, রেডিওলারিয়া। এই দুইটা থেকে যে কোনো একটা দিবে তোমাকে, ভলবক্স নাকি রেডিওলারিয়া। মানে ভলবক্স আর রেডিওলারিয়া এই দুইটা কিসের এক্সাম্পল? গোলীয় প্রতিসমতার এক্সাম্পল। এই দুইটা হয় গোল। আশা করি এগুলা এগুলো আমাদের পারা যাবে, এগুলো আমরা এইচএসসি থেকে মোটামুটি ভাবে ভালোই পড়ে আসছি। অরীয় প্রতিসমতা, রেডিয়াল সিমেট্রি, এভাবেও কিন্তু দিতে পারি, নিচের কোন রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসম। অরীয় প্রতিসমের এক্সাম্পল কি আসবে? যেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা, জেলিফিশ, সিএনিমন। না মনে থাকবে দরকার নেই, হাইড্রা, জেলিফিশ এই দুটোর জন্য আমরা ভালো মতো পারি। অরীয় প্রতিসমতার এক্সাম্পল। তারপরে ভাইয়া দ্বি অরীয় প্রতিসম বা বাই রেডিয়াল সিমেট্রি, এটা যদি পরীক্ষা আসে একটু কষ্ট করে দুইটা সি দিয়ে নাম থাকবে, দেখো টিনোফোরা, সিওপ্লানা। দ্বিঅরীয় প্রতিসম। শুধু এক্সাম্পল গুলো পড়বো আমরা। টিনোফোরা, সিওপ্লানা কিসের এক্সাম্পল? দ্বিঅরীয় প্রতিসমের এক্সাম্পল। এটা যেন আমরা মোটামুটি ভাবে পারি। দ্বিপাশীয় প্রতিসমের এক্সাম্পল কি? দ্বিপাশীয় প্রতিসমের এক্সাম্পল হবে দ্বিপাশীয়। আমরা জানি যে দুইটা একভাবে মাঝে যদি আমি একটা ভাগ দেই তাহলে দুইটা সিমেট্রিক্যালি ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিপাশীয় প্রতিসম। ইংলিশের ওয়ার্ডটা দেখো, এটার বাইলেটারাল সিমেট্রি। বাইলেটারাল সিমেট্রির এক্সাম্পল আসবে প্রজাপতি, মানুষ। প্রজাপতির বৈজ্ঞানিক নাম আসতেও পারে এই PIERS, পেরিস, এতটুকু মনে রাখলে হবে। এবং ব্যাং এসমাথি থাকবে, বা ফেজেন ভারিয়া এসমাথি, এরকম কিছু একটা। মানুষ তো জানোই হোমো স্যাপিয়েন্স।
মানুষ, ব্যাঙ, প্রজাপতি এগুলাকে আমি যদি মিডিল বরাবর ভাগ করি একদম দুই ভাগে ভাগ হবে। এটার এক্সাম্পল হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম। কোনগুলাকে প্রতিসমতার উপরে ভাগ করা যায় না বা অপ্রতিসম কোনগুলো? স্পঞ্জ অপ্রতিসম এবং আপেল শামুক প্রতিসম। আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা পরীক্ষা আসবে পাইলা গ্লোবাসা, এবং তোমাকে বলবে যে নিজের কোনটি অপ্রতিসম, তোমাকে পাইলা গ্লোবাসা দিবে অপশনে, অপশনে দিবে তোমার হোমোসেপিয়েন্স, তারপরে পেরিস ব্রাসিকেই, এগুলো দিবে অপশনে। তুমি জানো পাইলা গ্লোবাসা এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বইয়ের এমসিকিউতে আছে প্লাস অনেক ভার্সিটিতে আসা প্রশ্ন। আপেল শামুক কোন ধরনের প্রতিসমতা ফলো করে? এটা অপ্রতিসমতা ফলো করে। এগুলো আমাদের পারতে হবে পরীক্ষার হলে। এখন আর একটু ভালো দেখা যাবে। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার এবং সবাই পারবা। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। আমি একটু পর পর কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, ওই প্রশ্নের অ্যান্সার দিবা নিচে কমেন্টের মধ্যে। তারপর এখানে কিছু তলের উপর ভাগ করা হয়েছে। এই তলের ভাগগুলোর মধ্যে আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। সিলম, সিলমের উপরে কিভাবে ভাগ করা হয়েছে ওইটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সিলম জিনিসটা কি? পেরিটোনিয়াম আবৃত একটা ঝিলি থাকে সিলম, যাদের থাকে না তাদের বলা হয় অ্যাসিলোমেট। সিলম যাদের মোটামুটি ভাবে থাকে সুডোসিলোমেট, সিলম যাদের একদমই থাকে মানে ভালো মতো থাকে তাদের ইউসিলোমেট। পেরিটোনিয়াম পর্দা দ্বারা যদি পূর্ণভাবে আবৃত থাকে ওটা হচ্ছে ইউসিলোমেট। এতটুকু মাথায় রাখলেই চলবে। এখন ভাইয়া এটার মধ্যে অ্যাসিলোমেট কারা? পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যাসিলোমেট কারা, এটা পরীক্ষায় আসবে। ওই যে আমি শুরুতে বললাম না 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিরিয়ালি পর্বগুলোর নাম মনে রাখতে হবে। 9টার মধ্যে 1 2 আর 3 পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই দুই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে অ্যাসিলোমেটের এক্সাম্পল এখান থেকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এগুলো অ্যাসিলোমেট। 1 2 এবং 3, এই তিনটা এক্সাম মানে তিনটা। তারপরে সুডোসিলোমেটের এক্সাম্পল কি? সুডোসিলোমেট হচ্ছে এখানে তোমার 100% ভাবে সিলোমেট না সুডোসিলোমেট, এতটুকু পর্যন্ত মাথায় রাখলে হবে। ভিতর থেকে কোনো প্রশ্ন আসবে না, তুমি শুধুমাত্র পড়তে পারো নেমাটোডা। এটা হচ্ছে মানে প্রথম পর্ব যেটা সুডোসিলোমেট। তারপর এটা যদি পারো পইরো রোটিফেরা, নেমাটোডা, রোটিফেরা। ইউসিলোমেটের এক্সাম্পল কি? ভাইয়া আমরা 1 আর 2 পড়ছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা এতটুকু পর্যন্ত মানে 1 থেকে 4 পর্যন্ত পড়ছি, যেটার মধ্যে 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে অ্যাসিলোমেট। তারপর সুডোসিলোমেট হচ্ছে 4 নাম্বারটা নেমাটোডা, এবং বাকি যেগুলো আছে ওগুলো তাহলে ইউসিলোমেট। তাহলে লিখবো যে বাকি যেগুলো আছে। এখন কি ভাইয়া ভিতরে লাইনগুলো পড়া দরকার আছে বইয়ের? না, কোনো দরকার নেই, শুধুমাত্র এক্সাম্পল পড়তে হবে। বাকি যেগুলো আছে মলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা, হ্যান ত্যান যা যা আছে সবই হচ্ছে ইউসিলোমেটের এক্সাম্পল। ইউসিলোমেটের মধ্যে এইটা জাস্ট একটু জানার জন্য বলি যে ইসোলেমেটের মধ্যে ভ্রূণীয় মেসোডার্মের অভ্যন্তরে সিলম উদ্ভূত হয়, এবং মেসোডার্মাল পেরিটোনিয়াম কোষ দ্বারা পেরিটোনিয়াম সম্পূর্ণভাবে বেষ্টিত থাকে। এই যে এই ওয়ার্ডটা, পেরিটোনিয়াম সম্পূর্ণভাবে বেষ্টিত থাকে। বিভিন্ন ধরনের সিলমের এক্সাম্পল দিছে। ক্যাচো অ্যানিলিডা পর্ব, অ্যানিলিডা পর্বের মধ্যে তোমার ছবি এইখান তো আমাদের যেহেতু এত কিছু জানা দরকার নেই, আমাদের যেহেতু সামনে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এমসিকিউটা জানতে হবে, অ্যান্সারটা জানতে হবে। চিত্র এগুলো আমাদের আপাতত পড়ার দরকার নেই। যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হইতে তাহলে বিস্তারিত বলতে পারতাম, বাট এখন দরকার নেই আমাদের। এখন সরাসরি অ্যাকশনে চলে আসবো। অ্যাকশনের মধ্যে যেহেতু র্যাপিড ফায়ার ক্লাস, র্যাপিড ফায়ার ক্লাসের উদ্দেশ্য কি থাকবে? যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ওইখানে টাচ করা, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রত্যেকটার পর্বের মধ্যে একটা একটা ইম্পর্টেন্ট কথা আছে, ওই ইম্পর্টেন্ট কথাটা তুমি শুধু একটু শুনে রাখো। ওই ইম্পর্টেন্ট কথাটাই পরীক্ষায় দেখবা যে ঘুরে ফিরে দিয়ে দিছে। যেমন কি কি পরিফেরা থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি? অস্টিয়া। উপরে নিচে আর কিছুই পড়বো না, অস্টিয়া থাকে, ছিদ্র থাকে, অস্টিয়া ছিদ্র থাকে। তারপরে কোয়ানোসাইট থাকে, স্পিকিউল থাকে, শেষ। এরপর এই 4টা কথা। আর এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হবে স্পঞ্জ। স্পঞ্জ পড়লেই হবে, উপরে নিচে এত কিছু লাগবে না। স্পঞ্জ, গোসল স্পঞ্জ, ইউস্পঞ্জিলা অফিসিনালিস এগুলো যতটুকু পারো ততটুকু পড়ে যাবা। নিডারিয়া, নিডারিয়া থেকে কি মাথায় রাখা যায় পরীক্ষার হলে? পরীক্ষার হলে যেহেতু আমরা হাইড্রা পড়বই, হাইড্রাতে কিন্তু আছে নিউরোসাইট কোষ পাওয়া যায় নিডারিয়া পর্বতে। সিলেন্টেরন থাকে কোথায়? নিডারিয়া পর্বতে। নিডারিয়া পর্বের এক্সাম্পল কি? অরিলা অরিটা এবং তোমার সমুদ্র কলম জেলিফিশ। জেলিফিশ মনে রাখলে হয়, সমুদ্র কলম না মনে রাখতে পারলেও দরকার নেই। আমি যত কম জানা দরকার ততটুকু পর্যন্ত বলি। এত কিছু আমাদের এখন পরীক্ষার আগে পড়ার কোনো দরকার নেই। প্লাটিহেলমিনথেস পর্ব থেকে কি পড়বো? প্লাটিহেলমিনথেসে চোষক বা হুক থাকে, এটা পরীক্ষায় দেখবে যে আসছে। এবং একটা প্রশ্ন বারবার আসে যে শিখাকোষ কোথায় থাকে? শিখাকোষ থাকে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের শিখাকোষ এবং চোষক বা হুক এই দুইটা ওয়ার্ড মাথায় রাখবো। এবং এটার এক্সাম্পল দুইটা আমরা মনে রাখতে পারি না, ফিতা কৃমি এবং যকৃৎ কৃমি, ফ্যাসিওহেপাটিক এবং টিনিয়াসুলাম। এইটা মাস্ট আসবে পরীক্ষায়। প্লাটিহেলমিনথেসের এক্সাম্পল তোমার পরীক্ষায় আসবেই। সো এটা একদম মাথার মধ্যে মানে
ঢোকায় রাখো যে প্লাটিহেলমিনথেসের এক্সাম্পল কি, ফ্যাসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি, আর হচ্ছে ফিতা কৃমি, টিনিয়াস সোলিয়াম। এটা যদি মনে রাখতে পারো তাহলে বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে পরেরটার এক্সাম্পল। পরেরটা বলতে গোল কৃমি, লোয়া লোয়া, এগুলো হচ্ছে পরেরটার এক্সাম্পল। পরেরটা মানে কি, পরেরটা হচ্ছে এই 4 নাম্বার যেটা নেমাটোডা, সুডোসোলেমেট। নেমাটোডার মধ্যে কি পড়া যাবে, প্রথম অপকৃত সিলোম। অপকৃত হচ্ছে সুডোসোলেমেটের বাংলা নাম অপকৃত সিলোম। প্রথম অপকৃত সিলোম, এতটুকু পড়লেই হবে। আর এক্সাম্পল গুলো কি পড়া লাগবে, লাগবে না, তুমি এই কয়টা মনে রাখো, এই কয়টা নিচে দেখে রাখো, এগুলা বাকিগুলো এক্সাম্পল। তুমি তো আবার কোশ্চেন ব্যাংক পড়বাই, কোশ্চেন ব্যাংক পড়লে তো আবার মনে রাখতে পারবাই। তাহলে এতটুকু পর্যন্ত ওকে। দেন ভাইয়া মলাস্কা থেকে থেকে কি কতটুকু মনে রাখা যায়, মলাস্কা থেকে আমরা মোটামুটি সবকিছুই পারবো। মেন্টল, এটা পরীক্ষা আসতে পারে। পেশিবুল পথ থাকে, এটা আসতে পারে পরীক্ষায়। এবং তোমার পোস্টিগ্রালি পেঁচানো ইউ আকৃতির, এটা আসতে পারে। এটা মধ্যে অক্টোপাস, মলাস্কা পর্বের যে আন্ডারে পড়ে, এটা যেন আমরা মাথায় রাখি, অক্টোপাস। আপেল শামুক, শামুক তো আসবেই মলাস্কা পর্বেতে। তারপরে দেখি অ্যানেলিডাতে, অ্যানেলিডা থেকে এক দুইটা কথা মাথায় রাখবো, সিটি বা প্যারাপোডিয়া থাকে, নেফ্রিডিয়া থাকে। আর অ্যানেলিডার এক্সাম্পল কি মনে রাখবো, ক্যাচো এবং জোক, অ্যানেলিডার এক্সাম্পল। তোমার এখান থেকে এই জোকের বৈজ্ঞানিক নামটা আসতে পারে, জোকের বৈজ্ঞানিক নামটা লাস্টে দেখো মেডিসিনালিস থাকে, মেডিসিনালিস। তারপরে ভাইয়া আর্থ্রোপোডাতে, আর্থ্রোপোডা পর্বতে আমরা সবকিছুই পারি, এমনি পারি এগুলো, কারণ এগুলো আমরা যখন ঘাসফড়িং পড়বো তখন এমনি জানি। সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, কাইটিন থাকে, হিমোসিল থাকে, অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে, এগুলো সবাই পারবে। এক্সাম্পলগুলো এমনিই পারবো, গৃহমাছি, তেলাপোকা। তারপরে একানোডার্মাটা, একানোডার্মাটা থেকে দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একানোডার্মাটা মধ্যে পানি সংবহনতন্ত্র থাকে, এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। পানি সংবহনতন্ত্র কাদের থাকে, একানোডার্মাটাতে। নালিকা পথ কাদের থাকে, একানোডার্মাটাতে। তারপর পেরিসিডালি যুক্ত বহিকঙ্কাল কাদের থাকে, একানোডার্মাটাতে। তারপর মাথায় রাখতে হবে এই একানোডার্মাটার এক্সাম্পল কি, স্টারফিশ। স্টারফিশের বৈজ্ঞানিক নাম নিয়ে দেখো যে এখানে অ্যাস্ট্রো কথাটা আছে, অ্যাস্ট্রোপেকটেন। স্টারফিশ, অ্যাস্ট্রোপেকটেন, এটা কিসের এক্সাম্পল, একানোডার্মাটা পর্বের এক্সাম্পল। শেষ কাহিনী। তারপরে আসবো আমরা কর্ডাটাতে। কর্ডাটাতে আমরা ইজিলি জানি যে এদের একটা স্থিতিস্থাপক নটোকোড থাকবে, একটা ওয়ার্ড পড়লেই মোটামুটি হবে। এখন কর্ডাটা পর্বের এক্সাম্পলটি টিনিয়ার দশা এলিশা আর হচ্ছে হোমোস্যাপিয়েন্স মানুষ। এতটুকু পর্যন্ত জানা হয়ে গেলে আমরা পরবর্তী পার্টে আসি। কর্ডাটাকে আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে, যে ভাগগুলোর মধ্যে তিনটা সাবফাইলাম আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। যেটার মধ্যে তোমার মাথায় রাখতে হবে এই যে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা 7টা শ্রেণী। 7টা শ্রেণী একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কিভাবে কি মনে রাখবো এটা এখান থেকে, প্রথমত ভার্টিব্রাটার দুইটা আবার সাব ক্লাসে ভাগ করা হয়, একটা সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা মিক্সিনি পেট্রোমাইজোনিটা, এটা আমরা অ্যাপার্ট ফ্রম এটা বাদ রেখে আমরা যদি এদিকে ফোকাস করি, ন্যাথোস্টোমাটাকে আবার 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে কনভিকথিস। কনভিকথিস মানে হচ্ছে তরুণাস্থিময় মাছ। অ্যাক্টিনোপটেরিজি, যেটা অস্থিময় মাছ। সার্কোপটেরিজি, এটা আরেক ধরনের মাছ। অ্যাম্ফিবিয়া, উভচর, রেপটিলা, সরীসৃপ, অ্যাবিস, পাখি, ম্যামালিয়া, ম্যামালস বা স্তন্যপায়ী। এতটুকু মাথায় রাখলে তারপরে দিকে পরবর্তী কথায় আসি। পরবর্তী কথার মধ্যে তোমার যে এই 3 ধরনের মাছ আছে, এটা হচ্ছে 3টা মাছের শ্রেণী। এই 3 ধরনের মাছের মধ্যে একটা পার্থক্য আছে, আইসের পার্থক্য এবং লেজের পার্থক্য। আইসের পার্থক্য এবং লেজের পার্থক্য দুটো আমাদের খুব ভালো মতো শিখে যেতে হবে, এখনই মুখস্থ করে ফেলো। আমি কিন্তু সবকিছু বলতেছি না, সবই লাগবে না, শুধুমাত্র দেখো কি লাগবে। এখান থেকে মিক্সিনি এবং পেট্রোমাইজোনিটা, এই দুইটা কিন্তু সাইক্লোস্টোমাটার আন্ডারে পড়ে। এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে মিক্সিনির কে আরেক নাম কি, মিক্সিনি, মিক্সিনের আরেক নাম হচ্ছে হ্যাগফিশ। এবং পেট্রোমাইজোনিটা, এটার আরেক নাম কি, এটার আরেক নাম হবে ল্যাম্প্রে, ল্যাম্প্রে। পেট্রোমাইজোনিটার আরেক নাম হবে ল্যাম্প্রে। দেখো উদাহরণের মধ্যে ল্যাম্প্রে ল্যাম্প্রে ভাব আছে, এখানে আবার হ্যাগফিশ ভাব আছে। তারপর এইখান থেকে আমি যেটা বলতেছিলাম, তোমরা কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তিনটার আইস কেমন এবং পুচ্ছ পাখনা কেমন, এই তিনটা মানে টোটাল তিনটার মধ্যে 6টা জিনিস সেখান থেকে মাথায় রাখতে হয়। প্রথমে আসো আইস, প্লাকয়েড, সাইক্লয়েড এবং টিনয়েড, সাইক্লয়েড এবং টিনয়েড। আর এখান থেকে আসবে গ্যানয়েড, গ্যানয়েড। তাহলে কি কি, প্লাকয়েড আইস, প্লাকয়েড আইস, সাইক্লয়েড এবং টিনয়েড আইস, গ্যানয়েড আইস। তুমি সিরিয়ালি পড়বা, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তারপরে পুচ্ছ পাখনাতে প্রথমটা হেটারো সার্কেল, হেটারো সার্কেল, তারপরে এটা হোমো সার্কেল, তারপরে এটা আসবে ডাইফ্রি সার্কেল। তিনটা সিরিয়ালি পড়তে হবে, হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফ্রি সার্কেল। তারপরে এক্সাম্পলে আসো। এক্সাম্পলে কন্ডিকথিসের এক্সাম্পলের মধ্যে আসবে প্রথমে হাঙ্গর মাছ, একটা মনে রাখলেই হয়, স্পোলিডন, এতটুকু মনে রাখলেই চলবে। রুই মাছ, লাবিওরোহিতা, ইলিশ মাছ, মুদ্রা কথা বাংলাদেশে যা যা মাছ আছে ওগুলা সবগুলাই আসবে এখানে অ্যাক্টিনোপটেরিজিতে। এবং
সার্কোপটেরিজি থেকে একটা প্রশ্ন আসে। সার্কোপটেরিজির আরো মাছের আরো কিছু নাম আছে, যেটা নাম হচ্ছে সিলিয়াকান্থ, ল্যাংফিশ, ল্যাংফিশ, ল্যাংফিশ এবং সিলিয়াকান্থ, এই দুটো যদি তুমি কোশ্চেনে পাও এবং অপশনগুলোতে তুমি যদি পাও সার্কোপটেরিজি দেখাই দিবা। ডাইফিস সার্কেল কোন ধরনের মাছের লেজ, সেটা সার্কোপটেরিজি সরাসরি দেখাই দিবা। ডাইফিস সার্কেল সার্কোপটেরিজি, হিসাব শেষ। ক্যানোডাইস কাদের পাওয়া যায়, সার্কোপটেরিজি। স্যাক্লোডাইস কাদের পাওয়া যায়, অ্যাক্টিনোপটেরিজি। আশা করি ক্লিয়ার সবার। তাহলে সবার শুরুতে একটা জিনিস পড়াইছিলাম, গোলীয় প্রতিসমতার এক্সাম্পল কি, একটু কমেন্টে জানাও একটা এক্সাম্পল গোলীয় প্রতিসমতার, দেখে পারো কিনা, মনে আছে কিনা। তারপরে দিকে রেপটিলা থেকে কি পড়া যাবে, আচ্ছা এইটাও কিন্তু একটা ছক। আমরা বইয়ের বইয়ের এমন এমন টপিক তুলছি যে টপিকগুলো তোমার ছক আকারে আছে। ওই ছক আকারে থাকলে কি সুবিধা, যেহেতু তুমি মেডিকেলের জন্য মোটামুটি ভাবে পড়ছো, তাহলে ওই ছকগুলো পড়লে তোমার মনের মধ্যে আবার ওই যে প্রিভিয়াস পড়াটা আবার এসে পড়বে, যেন তোমার পরবর্তীতে আবার রিভিশন দিতে, স্পেশালি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাতে রিভিশন দিতে সুবিধা হবে। আর তুমি যদি সেকেন্ড টাইমের আবার প্রিপারেশন নিতে চাও, তাহলে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাটাকে দাও, তারপরে তুমি সেকেন্ড টাইমের চিন্তা করো। কৃষি গুচ্ছ আগে ভর্তি পরীক্ষাটা ভালো মতো দাও, এগুলা যেহেতু তোমার পড়া আছে, আর একটু পড়ো আর একটু পলিশ করো নিজেকে, তাহলে একটা ভালো প্রিপারেশন অবশ্যই সম্ভব। এখান থেকে যেটাতে আসতেছিলাম, অ্যামফিবিয়া, রেপটিলা, এখান থেকে কিছু না পড়লেও কোনো সমস্যা নাই। এক্সাম্পল গুলো একটু জাস্ট দেখে যাইতে পারো, না দেখে গেলেও কোনো ব্যাপার না। এখান থেকে ম্যামাল থেকেও কোনো প্রশ্ন ওইভাবে আসে না, বইয়ের এমসিকিউ যে কয়টা আছে ওই কয়টা জিনিস পড়লেই হবে। আমরা চলে আসি সরাসরি হাইড্রাতে। তাহলে কথা হচ্ছে হাইড্রা, হাইড্রা কোন পর্বের প্রাণী, নিডেরিয়া পর্বের প্রাণী। নিডেরিয়া পর্বের মূল যেটা অংশ নিডোসাইট, এবং নিডোসাইট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। নিডোসাইট থেকে কি প্রশ্ন আসবে, নিডোসাইট এর কি থাকে, হিপনোটক্সিন থাকে নিডোসাইটের মধ্যে। হিপনোটক্সিন জিনিসটা কি ভাইয়া, হিপনোটক্সিন পরীক্ষা কিন্তু অনেকবার করে আসছে। হিপনোটক্সিন থাকে কোথায়, নিডেরিয়া পর্বের প্রাণীদের। হিপনোটক্সিনের কম্পোনেন্ট কি বা কি দ্বারা গঠিত হিপনোটক্সিন, প্রোটিন এবং ফেনল। এখানে কিন্তু প্রোটিনের বদলে তোমার আমিষ থাকতে পারে, আমরা সবাই জানি আমিষ মানেই প্রোটিন, সো নো প্রবলেম। আমিষ প্লাস ফেনল, ফেনল মনে আছে তো না, ফেনল, ফেনল মনে আছে আশা করি। আচ্ছা, তারপর এখান থেকে দেখো একটা ওয়ার্ড পাবা যে অপারকুলাম। অপারকুলাম কি হিসেবে কাজ করে, ঢাকনা হিসেবে কাজ করে এই নিউরোসাইটের। আর একটা কথা বলি যে এই ভাইয়া এই জিনিসটা যে আছে, এই নিউরোসাইট, নিউরোসাইটের কাজ কি, নিউরোসাইটের কাজ হচ্ছে তোমার অনেকগুলো কাজ আছে নিউরোসাইটের। নিউরোসাইটের মেইন কাজ হচ্ছে খাবার, খাবার পরিবহন বা শিকার ধরা এগুলো, বা এটা তো কাটাযুক্ত কাটাহীন অনেকগুলো নিউরোসাইটের প্রকারভেদ আছে, 4 প্রকারের। আমরা শুধু মনে রাখবো অপারকুলাম ঢাকনা হিসেবে কাজ করে। নিডোসিল নামে একটা জিনিস আছে যেটা ট্রিগারের মতো কাজ করে। এই এমসিকিউ গুলো যেন আমরা পারি, ট্রিগারের মতো কাজ করে কোনটা, নিডোসিল। তারপরে আর কিছু লাগবে না। নেমাটোসিস্টের প্রকারভেদ, 33 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, যেটার মধ্যে সব থেকে উন্নত মানের নেমাটোসিস্ট কোনটা, স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এটা সব থেকে উন্নত মানের। কারণ এখানে 3টা বার্ব, 3টি বড় বড় বার্ব, 3টি সারি সর্পিল আকার সজ্জিত কাটা কাটা থাকে এবং হিপনোটক্সিন থাকে। তাহলে তোমাকে প্রশ্ন করবে যে সব থেকে উন্নত মানের নেমাটোসিস্ট কোনটা, তাহলে তুমি যেন পারো পেনিট্রেন্ট বা স্টিনোটিল। আরো আরো 4টা আছে কিন্তু, যে 4টার মধ্যে সবার উপরেরটা হচ্ছে এটা, সবার শেষেরটা কোনটা, সবার শেষে এটা হচ্ছে স্টেপটোলিন গ্লুটিনিন, স্টেরিউলিন গ্লুটিনিন, সবার শেষেরটা। এখন নিডেরিয়া পর্ব প্রাণী মানে হাইড্রা, হাইড্রাকে যদি তুমি ভাগ করো, হাইড্রা কিন্তু দ্বিস্তরী প্রাণী, মানে এদের বাইরের একটা স্তর এবং ভিতরে একটা স্তর থাকে, এবং মাঝখানে একটা মেসোগ্লিয়া অকোষীয় স্তর থাকে। এটা কিন্তু কোনো কোষ স্তর না, এটা একটা অকোষীয় স্তর, যেটা হচ্ছে সংযোগকারী স্তর। উপরেরটাকে বলা হয় এপিডার্মিস, নিচেটাকে বলবো গ্যাস্ট্রোডার্মিস। উপরের এপিডার্মিস অনেকগুলো কোষ আছে, গ্যাস্ট্রোডার্মিসে অনেকগুলো কোষ আছে। প্রশ্ন আসবে নিচের কোনটিতে গ্যাস্ট্রোডার্মিসে কি কি থাকে না, এরকম প্রশ্ন আসবে। বা এপিডার্মিসে গ্যাস্ট্রোডার্মিসের তুলনায় কোন কোষটা বেশি থাকে, দেখো এখানে 7টা কোষ আছে আর এখানে 5টা কোষ আছে, তার মানে এই দুইটা কোষ কম আছে। গ্যাস্ট্রোডার্মিসে 2টা কোষ কম আছে, জাস্ট এটা মাথায় রাখতে হবে। কি কি কম আছে, 2টা জিনিস কম আছে, জনন কোষ আর নিউরোসাইট কম আসে। তাহলে কিভাবে মনে রাখবো, জনি, জনি কম আছে। কোথায় কম আছে, ভিতরেরটাতে কম আছে গ্যাস্ট্রোডার্মিসে। জ দিয়ে হইতেছে জনন কোষ, আর নি দিয়ে হইতেছে নিডোসাইট। এগুলোর জন্য আমরা মোটামুটি পারি। এই প্রশ্নটা গ্যাস্ট্রোডার্মিসে কি থাকে না, জনন কোষ, নিডোসাইট, 2টা জিনিস থাকে না। ক্লিয়ার? তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা ঘাসফড়িং, না সরি ঘাসফড়িং না তো, এটা হাইড্রা। হাইড্রার বিভিন্ন ধরনের চলন আছে এবং চলনের কিছু কথাবার্তাও আছে। ওই চলনের কথাবার্তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লুপিং। লুপিং এর আরো কিছু নাম আছে, যেমন জোকা চলন, শুয়োপোকার চলন, বইয়ের এমসিকিউ। আর এটা বিশেষ ধরনের চলন। এখন হাইড্রা কেন লুপিং ইউজ করে, লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য। কিভাবে মনে রাখবা, লুপিং এর ল, লম্বা দূরত্বের ল। লুপিং লম্বা দূরত্ব অতিক্রম করতে ব্যবহার করা হয়। তারপর সমারসল্টিং, সমারসল্টিং এর আরেক নাম ডিগবাজি। এটা কেন ব্যবহার করা হয়, এটা দ্রুত চলনে ব্যবহার করা হয়। এই দুইটা প্রশ্ন দেখবা যে একটা না একটা দিছেই। লুপিং এ কি ব্যবহার করা হয়, লম্বা দূরত্ব। সমারসল্টিং এ কি কেন ব্যবহার করা হয়, দ্রুত চলন পদ্ধতিতে জন্য ব্যবহার করা হয় সমারসল্টিং। তারপর
এখান থেকে গ্লাইডিং টাইডিং এগুলো একটু দেখে রাখো, আমি পিডিএফটা দিয়ে দিব না, এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই। তারপরে দিকে আমরা আসি লুপিং এবং সমারসল্টিং এর মধ্যে পার্থক্য কি। একটাই পার্থক্য পড়বা 2 নাম্বারটা, যে লুপিং পদ্ধতিতে লম্বা দূরত্ব অতিক্রম করে কিন্তু আস্তে আস্তে মন্নর গতিতে। আবার ওই দিক দিয়ে সমারসল্টিং বা ডিগবাজিতে দ্রুত চলন পদ্ধতি। সমারসল্টিং দ্রুত দ্রুত চলন পদ্ধতি এবং দ্রুত চলন পদ্ধতি, যার কারণে এখানে 2টা লুপ তৈরি হয় এবং এটা অল্প পথ অতিক্রম করে, আর এখানে লম্বা পথ অতিক্রম করে। তাহলে একটা পার্থক্য খুঁজে পাবো না, যে মানে একটা ইজি জিনিস যেটা হচ্ছে লুপিং এ লম্বা দূরত্ব অতিক্রম করে, একটা মাত্র লুপ তৈরি হয় এবং মন্নর গতি। সমারসল্টিং এ আবার দ্রুত চলন পদ্ধতি এবং 2টা লুপ তৈরি হয় এবং অল্প পথ অতিক্রম করে। ক্লিয়ার আশা করি। জাস্ট এই ছকের এই 2-3টা কথা পড়বা, লম্বা দূরত্ব কোথায়, অল্প দূরত্ব কোথায়। লুপিং এর লম্বা দূরত্ব, সমারসল্টিং দ্রুত গতিতে চলার জন্য ব্যবহার করা হয়। শেষ হিসাব। তারপরে আসো হাইড্রার শোষণে। হাইড্রার শোষণের মধ্য থেকে আমাদের খুব একটা কিছু নাই, হাইড্রার শোষণের থেকে কিছু নাই। সরাসরি চলে আসা হচ্ছে আমাদের মেইনলি ঘাসফড়িং। ঘাসফড়িং চ্যাপ্টারটা আমরা শুরু করি একটু পরে। আচ্ছা, ঘাসফড়িং এর মধ্যে প্রথম তোমার ভাই মাথায় রাখতে হবে ঘাসফড়িং এর থাকে কি, কোথায় কয়টা কি কি থাকে। এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে। ঘাসফড়িং এর কোথায় কয়টা কি থাকে। মস্তক, ঘাসফড়িং এর মস্তক থাকবে, বক্ষ থাকবে এবং উদর থাকবে। ঘাসফড়িং এর মস্তকের মধ্যে পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মুখপাঙ্গ এই কয়টা জিনিস থাকে। অবশ্যই কমন সেন্স, পুঞ্জাক্ষী মুখপাঙ্গ সবগুলাই মস্তকের মধ্যে থাকবে। এবং পুঞ্জাক্ষী থাকবে হচ্ছে তোমার 2টা, অ্যান্টেনাও থাকবে 2টা, মুখপাঙ্গ থাকবে টোটাল 5টা। কি কি 5টা থাকবে একটু পরে আসতেছি। বক্ষতে, বক্ষতে থাকবে পা এবং ডানা। ডানা থাকবে কয় জোড়া, 2 জোড়া থাকবে। এবং পা থাকবে কয় জোড়া, 3 জোড়া থাকবে পা। তারপর উদরের মধ্যে কি থাকবে, শ্বাসতন্ত্র বা স্পাইরাকল। স্পাইরাকল থাকে এখানে 8 জোড়া। এখানে যে বক্ষের মধ্যেও কিন্তু স্পাইরাকল থাকে। স্পাইরাকল এখানে থেকে 2 জোড়া, 2 জোড়া স্পাইরাকল থাকে। পা থাকে, ডানা থাকে। আর এই পজিশনে উদরের মধ্যে থাকবে স্পাইরাকেল 8 জোড়া এবং পরবর্তীতে জননাঙ্গগুলো থাকবে কোথায়, উদরে। তুমি যেন বেসিক কথাগুলো পারো যে ঘাসফড়িং এ থাকে কোথায়, কি কি থাকে, কয়টা করে থাকে, এতটুকু তো পারবা, অ্যাটলিস্ট এতটুকু পারবা। ঘাসফড়িং এর যে মাথাটা হচ্ছে হাইপোগনেথাস ধরনের। আমরা সবাই জানি হাইপোগনেথাস মানে কি, যে ঘাসফড়িং নাশপাতি আকৃতির মাথা এবং এরকম এরকম আকৃতির একটা মাথা থাকে, মানে 90 ডিগ্রি কোণ তৈরি করে থাকে মুখের সাথে। এতটুকু পর্যন্ত বলে আমাদের মোটামুটি এনাফ। তারপরে দিকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা, যে একটা পুরুষ ঘাসফড়িং এবং একটা স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে তুমি পার্থক্য কেমনে করবা। এটা খুব ইম্পর্টেন্ট তোমার কৃষি ভার্সিটির জন্য। তোমার একটা পার্থক্য, তো শুধু একটা পার্থক্য পড়ো, যে পুরুষ ঘাসফড়িং এর নবম খণ্ডকে থাকে সাবজেনিটাল প্লেট, ওইদিকে স্ত্রী ঘাসফড়িং এর নবম খণ্ডকে থাকে ওভিপোসিটর। সিম্পল এতটুকুই পড়ো। এবং ওভিপোসিটর থাকে মেয়েদের, এবং ওভিপোসিটরের কাজ হচ্ছে ডিম পাড়া, কারণ মেয়ে ঘাসফড়িং এ তো ডিম পারবে, ডিম পাড়ার কাজে হিসেবে ব্যবহার করা হয়। এতটুক সিম্পল, এতটুক পড়লেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে। আর তারপরেও তুমি যদি চাও পড়তে পারো যে স্ত্রী ঘাসফড়িং একটু দেখতে বড় হয়, পুরুষ ঘাসফড়িং একটু ছোট হয়, এতটুকু। তারপরে ভাই ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র থেকেও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং পৌষ্টিকতন্ত্রের মধ্যে 2টা ভাগে ভাগ করা যায়, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। যেটার মধ্যে পৌষ্টিক নালীর মধ্যে অনেকগুলো টপিক আছে, যেটার মধ্যে প্রথমত স্টোমোডিয়াম, মেজেন্টেরন, প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, মেজেন্টার হচ্ছে মধ্যপৌষ্টিক নালী, প্রোক্টোডিয়াম হচ্ছে পশ্চাৎপৌষ্টিক নালী। পৌষ্টিক গ্রন্থির মধ্যে আছে লালা গ্রন্থি, মেজেন্টার অন্ত আবরণ এবং হ্যাপাটিক সিকা। হ্যাপাটিক সিকা থাকে 6 জোড়া। আর লালা গ্রন্থি থাকে হচ্ছে প্রধান লালা গ্রন্থি। ঘাসফড়িং এর প্রধান গ্রন্থি কোনটা, লালা গ্রন্থি, এটা যেন আমরা আসলে পারি। তারপর পৌষ্টিক নালীর মধ্যে আছে স্টোমোডিয়াম, তারপরে মেজেন্টেরন, তারপরে প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম মানে আগে, মানে মুখের, মানে ধরে নাও আমার এই যে এতটুকু স্টোমোডিয়াম, মানে আমার মুখ থেকে শুরু করে এই বুক পর্যন্ত, অন্ননালী পর্যন্ত এরকম। এই ঘাসফড়িং স্টোমোডিয়ামের সিরিয়াল একটু নামগুলো পড়তে হয়। প্রথমে মুখচ্ছিদ্র থাকবে, গলবিল থাকবে, ক্রাশনালী থাকবে, ক্রপ থাকবে, গিজার থাকবে। এগুলো সবগুলো স্টোমোডিয়ামের পার্ট। মেজেন্টেরনের মধ্যে অনেক কিছু থাকে, মনে রাখো পেরিট্রফিক পর্দা থাকে মেজেন্টেরনে। আর প্রোক্টোডিয়ামে অনেক কিছু থাকে, মনে রাখার টেকনিক হচ্ছে পাইকারি। এই ইন্ডিকেটস হচ্ছে পায়ু, ইন্ডিকেটস হচ্ছে তোমার ইলিয়াম, ও ইন্ডিকেটস হচ্ছে তোমার কোলন।
রি ইন্ডিকেটস হচ্ছে রেকটাম। তাহলে ঘাসফড়িং এর টোটাল এই পাইকারি দিয়ে আমরা মনে রাখতে পারবো এগুলো হচ্ছে প্রোক্টোডিয়ামের অংশ। প্রোক্টোডিয়াম মানে কি? প্রোক্টোডিয়াম মানে হচ্ছে যেগুলা ঘাসফড়িং এর শেষের দিকে থাকে ওগুলো হচ্ছে প্রোক্টোডিয়াম, মানে শেষের দিকে মানে বাইরের দিকে থাকে, মানে মেজেন্টেরনের পরে যেগুলো থাকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বলে আমাদের হবে। শ্বসনতন্ত্রতে চলে আসি। প্রথম কথা, ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের প্রধান শ্বসনতন্ত্র কি? অ্যান্সার হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল এবং ট্রাকিয়া। এখানে একটা কোথায় যেন ছিল যে ট্রাকিয়া হচ্ছে সবার, মানে ট্রাকিয়া হচ্ছে তোমার শ্বসনতন্ত্রের প্রধান, মানে ঘাসফড়িং এর প্রধান শ্বসনতন্ত্রে, এখানে এখানে একটা ওয়ার্ড লেখা আছে ওরকম। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থেকে 10 জোড়া এবং বাকি সবগুলো দেখো অসংখ্য, বাকি সবগুলো অসংখ্য, বাকি যেগুলোই থাকুক অসংখ্য থাকবে। এতটুকু পর্যন্ত মাথায় রাখলেই চলবে। তারপরে এখানে আর কিছু লাগবে না, এখান থেকে কিছু লাগবে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে পেরিট্রিম থাকে কোথায়? ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রে। টিনিডিয়া থাকে কোথায়? ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রে। আর টিনিডিয়া হচ্ছে একটা আংটির মতো একটা গঠন, পেরিট্রিম হচ্ছে কাইটিন আকৃতি, এবং পেরিট্রিম হচ্ছে তোমার কাইটিন আকৃতির। এই দুইটারই কাজ হচ্ছে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রে যেন চুপসে না যায় ওদিকে ফোকাস করা। আর এটার মধ্যে যে ট্রাকিওল যে পার্টটা, ট্রাকিওল পার্টটা হইতেছে এই পেরিট্রিম, টিনিডিয়া এগুলা কিছু থাকে না। এতটুকু। তারপর তারপর ভাইয়া এখান থেকে সরাসরি পুঞ্জা খেতে চলে আসবা। ঘাসফড়িং এর, ঘাসফড়িং এর পুঞ্জা কি? প্রথম কথা, ঘাসফড়িং এর পুঞ্জাকে প্রায় 2000 ওমাটিডিয়া থাকে। তোমাকে প্রশ্ন করবে প্রথমে পুঞ্জাকের একক কি? ওমাটিডিয়াম। পুঞ্জাকের একক হচ্ছে ওমাটিডিয়াম। এই যে এটা একটা ওমাটিডিয়ামের চিত্র। এখন ওমাটিডিয়াম থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসবে? ওমাটিডিয়ামের কম্পোনেন্ট গুলা কি? এই ছবিটার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবে ওগুলো সবগুলো কম্পোনেন্ট। এবং আরেকটা প্রশ্ন করবে, র্যাবডোমের কাজ কি? রেটিনুলার কোষের কাজ কি? আইরিশ রঞ্জক আবরণীর কাজ কি? এখন আসে একটা একটু করে আসি। প্রথমে হচ্ছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন কোষ, যেটা শেষে শেষে কোষ থাকবে, ওইটা ক্রিস্টালাইন কোন তৈরি করে। আবার বলি দেখো, ক্রিস্টালাইন কোন কোষ, এই লোকটা মানে এই এই ব্যক্তিটা বা এই জিনিসটা ক্রিস্টালাইন কোন তৈরি করে। সিম্পল কথা একদম। তারপরে কর্নিয়াজেন কোষ, লাস্টে কোষ আছে, কর্নিয়া তৈরি করে। একদম সিম্পল হিসাব, কোনো ভেজাল নাই। তারপরে হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনুলার রঞ্জক আবরণী। এই যে দুইটা আবরণী দেখতেছো, এই দুইটা আবরণী ঘাসফড়িং এর মৃদু আলো এবং তীব্র আলোতে দেখাতে কাজ করে। এতটুকু ওকে। তারপরে আসো র্যাবডোমের। আচ্ছা, ক্রিস্টালাইন কোণের কাজ কি আবার? ক্রিস্টালাইন কোণ হচ্ছে আলো প্রবেশে সাহায্য করে। তারপরের দিকে রেটিনুলার কোষ র্যাবডোম গঠিত করে। তোমাকে প্রশ্ন করবে র্যাবডোম গঠিত করে কে? রেটিনুলার কোষ। কিভাবে মনে রাখবা? র দিয়ে রেটিনুলার, র দিয়ে র্যাবডোম। র্যাবডোমের মধ্যে আবার কি মনে রাখবা ভাইয়া? র্যাবডোমের মধ্যে মনে রাখতে হবে যে র্যাবডোমের কাজ কি? র্যাবডোমের কাজ হচ্ছে আলো গৃহীত করা। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আলো গৃহীত করে কে? র্যাবডোম। তারপরে তোমাকে প্রশ্ন করবে যে র্যাবডোম কে তৈরি করে? রেটিনুলার কোষ। তারপরে তোমার এখান থেকে প্রশ্ন করবে আলো প্রবেশে সাহায্য করে কে? ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন কে তৈরি করে? ক্রিস্টালাইন কোন কোষ। পারা যাবে এই এমসিকিউ গুলো? পারা যাবে অবশ্যই, ঠিক আছে। তারপরে দিকে আসো। তারপর থেকে পুঞ্জাক্ষী এবং সরলাক্ষীর মধ্যে পার্থক্য তোমার মাথায় রাখতে হবে। সরলাক্ষী থাকে 3টা আর্থ্রোপোডা বর্বের প্রাণীদের, এবং পুঞ্জাক্ষী থাকে হচ্ছে অসংখ্য 20,000। তো ওই যে পুঞ্জাক্ষীর মধ্যে ওমাটিডিয়াম থাকে 20,000-এর মতো, ওগুলো তো আমরা পড়লামই। দর্শন কৌশলের পার্টের মধ্যে মাথায় রাখতে হবে। এবং অ্যাপোজিশন এবং সুপার পজিশন, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে অনেক সময়। সুপার পজিশন মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আমার উত্তম সময়, আমি এখানে আবার আবার লিখি এই জিনিসটা, আমার উত্তম সময়, এটা হচ্ছে টেকনিক। আমার দিয়ে হচ্ছে অ্যাপোজিশন। তারপরে ম দিয়ে হইতেছে মোজাইক। অ্যাপোজিশনের দেখো আরেক নাম, দেখো মোজাইক, সরি, হ্যাঁ এই যে মোজাইক, এটার আরেক নাম হচ্ছে অ্যাপোজিশন। আর সুপার পজিশন হচ্ছে ঠিক তার উল্টা। এই টেকনিকটা হচ্ছে মোজাইকের জন্য। তাহলে ম দিয়ে হচ্ছে এখানে মোজাইক। আচ্ছা, উত্তম দিয়ে হইতেছে, উ দিয়ে হইতেছে উজ্জ্বল আলো। উজ্জ্বল। সময় দিয়ে হইতেছে সুস্পষ্ট। আমার উত্তম সময় দিয়ে আমরা মনে রাখবো যে অ্যাপোজিশন মোজাইক প্রতিবিম্ব তৈরি করে, এবং অ্যাপোজিশন মোজাইক প্রতিবিম্ব সময় সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে, এবং সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হওয়ার মূল শর্তই হচ্ছে এখানে উজ্জ্বল আলো লাগবে। এবং উজ্জ্বল আলো যদি থাকে বা তীব্র আলো যদি থাকে, তাহলে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী দুইটা প্রসারিত হয়। এই ঘটনার কারণে কোনো ধরনের আলো ডিভিয়েশন হয় না এবং মোজাইক প্রতিবিম্ব গঠিত হয়। মানে যেখানে আলো আসার কথা ওইখানে আলো আসবে, এবং সুস্পষ্ট এবং পৃথক
বস্তুর সুস্পষ্ট এবং পৃথক প্রতিবিম্ব গঠিত হবে। এই কয়টা পয়েন্ট যেন আমরা পারি। এবং ঠিক এটার উল্টাই দিবা, উল্টাই দিলে সুপার পজিশন আসবে, যেটা তোমার পড়া লাগবে না। তুমি এই একটা পয়েন্ট পড়ো, বাকিগুলো পড়া লাগবে না, কারণ বাকিগুলোর এক্সাম্পল বাকিগুলো। তারপরে দিকে আসি আমরা এখান থেকে রুই মাছের ক্ষেত্রে। রুই মাছের একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন আসে। রুই মাছের কিছু ধমনী আছে, যে ধমনীগুলো বা ডরসাল আওয়াটা, যেগুলো কোথায় কি কি থাকে এবং কোনটার কাজ কি, এটা পরীক্ষায় আসবে। যেমন সাবক্লেভিয়ান ধমনী, এটার কাজ হচ্ছে বক্ষ পাখনা এবং বক্ষ অস্থি চক্রের দিকে থাকে। সাবক্লেভিয়ান এই কথাটাই বক্ষের সাথে সংযুক্ত। তারপর প্যারাইটাল, প্যারাইটাল মানে মনে করবা প দিয়ে, প্যারাইটাল প দিয়ে হইতেছে প্রাচীর। তারপরে রেনাল ধমনী, রেনাল মানেই তো কিডনি, বৃক্ক। ইলিয়াক আর কর্ডাল দুইটা বাকি থাকে না, কর্ডাল মানে হচ্ছে লেজ, তাহলে কর্ডাল ধমনী কোথায় যাবে, লেজে যাবে। ইলিয়াক, ইলিয়াক ধমনী কোথায় যাবে, বাকি যেটা থাকে ওইটাতে। ইলিয়াক মানে হচ্ছে শ্রোণী, তাহলে শ্রোণী পাখনাতে রক্ত সরবরাহ করবে কে, ইলিয়াক ধমনী। তাহলে এটা রুই মাছের এই পার্টটুকু আমরা যেন পারি ভাইয়া, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা কোশ্চেন আছে, রুই মাছের শিরাতন্ত্রের একটা পার্ট আছে যেটাকে বলা হয় ডাক্টাস কুবিয়ে। পরীক্ষা প্রশ্ন আসবে ডাক্টাস কুবিয়ে কার পার্ট, রুই মাছের শিরাতন্ত্র নাকি ধমনীতন্ত্রের পার্ট, তুমি বলবা যে শিরাতন্ত্রের পার্ট, শেষ। তারপর আমরা চলে আসি নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-তে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ভাইয়া। ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর জন্য আমাদের আগে বেসিক কয়েকটা কথা শিখতে হবে, যে আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে কোথায় কি পরিপাক হয়, কোথায় কি পরিপাক হয় না। এই বেসিকটুকু যদি জানা যেতে পারি, তাহলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। সবার প্রথমের হিসাব, সবার প্রথমে মুখ গহ্বরে, মুখ গহ্বরে ভাইয়া লালা গ্রন্থি থাকে, লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয় এবং লালা নিঃসৃত হয়ে লালার সাথে এখানে কার্বোহাইড্রেট পরিপাক হয়। আমরা এটা সবাই জানি, কার্বোহাইড্রেট পরিপাকের জন্য টাইলিন এবং মল্টেস থাকে। একদম সিম্পল কথা, বাট সিম্পল, দেখো সিম্পল বেসিক কথা বলি। বেসিক কথা হচ্ছে কার্বোহাইড্রেট যদি তুমি ভাঙো, কার্বোহাইড্রেট ভাঙলে আসবে গ্লুকোজ। যদি তুমি প্রোটিন ভাঙো, তাহলে আসবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। না, প্রথমে অ্যামিনো অ্যাসিড না, প্রোটিন ভাঙলে প্রথমে আসবে পেপটোন বা পেপটাইড। পেপটাইড, পেপটাইডকে যদি আবার ভাঙো তাহলে আসবে অ্যামিনো অ্যাসিড। তারপরে স্নেহটা এদিকে লিখি। স্নেহ জাতীয় যদি কোনো খাবার ভাঙো বা লিপিড জাতীয় খাবার যদি ভাঙো, তাহলে এদিক দিয়ে আসবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এখন ভাইয়া এটা কেন লাগবে আমাদের, লাগবে হচ্ছে যে খাবার পরিপাক করবো এই খাবার পরিপাক হয়ে কিসে পরিণত হবে ওইটা তো জানা লাগবে। যেমন কার্বোহাইড্রেট ভেঙে যে গ্লুকোজে পরিণত হয়, এটা তো জানা লাগবে। এখন মুখ গহ্বরে যে কার্বোহাইড্রেট পরিপাক হয়, তাহলে এন্ড প্রোডাক্ট কি, মানে আলটিমেটলি কি তৈরি হবে, গ্লুকোজ জাতীয় কিছু তৈরি হবে, গ্লুকোজ, মল্টোজ। পাকস্থলীতে কি হয়, পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন পরিপাক হবে, এতটুকু মাথায় রাখবা, শুধু প্রোটিন পরিপাক হবে। এবং পাকস্থলীতে কিছু পরিমাণে লিপিড পরিপাক হয় গ্যাস্ট্রিক লাইপিস দিয়ে, ওটা আমাদের নট নেসেসারি। শুধু প্রোটিন পরিপাক হয়, এবং কি দ্বারা প্রোটিন পরিপাক হয়, একটা ওয়ার্ড মনে রাখবা, পেপসিন দ্বারা প্রোটিন পরিপাক হয়। এবং প্রোটিন পরিপাক হয়ে কিসে পরিণত করে, এই যে দেখো এই ছবিটা থেকে খেয়াল করো, প্রোটিন পরিপাক হয়ে পেপটাইড, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এই যে এই পর্যন্ত হয় প্রোটিন থেকে পেপটাইড। পেপটাইড এবং পেপটাইডের যত রকমের জাতক আছে অতটুকু পর্যন্ত, অ্যামিনো অ্যাসিড পর্যন্ত যায় না। দুইটা কথা এখান থেকে, পাকস্থলীতে কি দ্বারা পরিপাক হয়, কি পরিপাক হয়, আমিষ পরিপাক হয়, এবং পাকস্থলীতে পেপসিন, পেপসিন দ্বারা পরিপাক হয়। কিসে পরিণত হয়, পেপটোনে পরিণত হয়, পেপটাইডে পরিণত হয়, প্রোটিওজে পরিণত হয়, পলিপেপটাইডে পরিণত হয়, কিন্তু অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় না। এটা হচ্ছে মেইন কথা আমাদের। তারপরে অগ্নাশয়ের, আচ্ছা এখান থেকে আসো এখন ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কি হয়, ক্ষুদ্রান্তে সব পরিপাক হয়, সব সব পরিপাক হয়ে সবকিছু আলটিমেটলি যেটা তৈরি হওয়ার কথা ওইটাই তৈরি হবে। এখন তোমার শুধুমাত্র তুমি যদি লালা গ্রন্থি এবং পাকস্থলী পড়তে পারো, বাকি যেগুলো আছে সব ক্ষুদ্রান্ত দাগাই দিবা। যেমন তোমাকে যদি একটা প্রশ্ন করি যে ট্রিপসিন কই থেকে নিঃসৃত হয়, ট্রিপসিন নিঃসৃত হয় অগ্নাশয়, অগ্নাশয় রস থেকে। কাজ করে কোথায়, ট্রিপসিন কাজ করে হচ্ছে ক্ষুদ্রান্তে কাজ করে, শেষ কথা। এবং আলটিমেটলি ট্রিপসিন কিসের উপরে কাজ করে, প্রোটিনের উপরে কাজ করে, কিসে পরিণত করে, অ্যামিনো অ্যাসিড। তারপর কোশ্চেন হচ্ছে লিপিড পরিপাকের কিছু এনজাইমের নাম বলো। লাইপেস, ফসফোলাইপেস, দেখো লাইপেস লাইপেস ভাবই আছে। কোলেস্টেরল, এটা নিজে একটা লিপিড না, তাহলে কোলেস্টেরল এস্টারেজ, এটা লিপিড হবে না। লাস্টে এজ আছে, দেখো লাইপেস, এজ, 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 এজ থাকলে এটা একটা এনজাইম, এবং এই এনজাইমটা লিপিড জাতীয় খাবারকে পরিপাক করে। এবং আমরা একটু আগে কি শিখলাম, লিপিড জাতীয় খাবার কিসে পরিণত করে,
ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। সিম্পল কথা। এতটুকু পর্যন্ত পড়লে আমাদের এখান থেকে হবে কার্বোহাইড্রেট পরিপাক একদম ইজি। এখান থেকে এগুলো সবই কার্বোহাইড্রেট, এখানে তৈরি করবে গ্লুকোজ, গ্লুকোজ সরল কার্বোহাইড্রেট। এতটুকু পর্যন্ত পড়লে আমাদের এখান থেকে চলে যাবে। আমরা সামনে আসি, পরিপাক তন্ত্রে কিছু হরমোনের ভূমিকা। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের, যেটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন একটা হরমোন যেটা পাকস্থলীর জি কোষ থেকে গঠিত হয়, প্যারাইটাল পাইলোরিক প্রান্তের জি সেল থেকে গঠিত হয়, এবং এটার কাজ কি এইচসিএল ক্ষরিত করবে, এই সেল ক্ষরণকে মানে নিয়ন্ত্রণ করবে। এবং সিক্রেটিনের দিকে আসি, সিক্রেটিনের কাজ কি? সিক্রেটিনের কাজ হচ্ছে সবকিছু সিক্রেট করা। সবকিছু সিক্রেট করা বলতে পাকস্থলীর রসকে সিক্রেট করা, ক্ষুদ্রান্তের রসকে সিক্রেট করা, সবকিছু সিক্রেট করবে। আর এটা প্রথম আবিষ্কৃত হরমোন। দেখো মানে এটার কাজটা কি? কাজটা হচ্ছে তোমার অগ্নাশয়ে রস নিঃসৃত করা, পাকস্থলীর উপরেও কাজ করা, পেপসিন নিঃসৃত করা, পিত্তথলিকে স্টিমুলেশন দেওয়া, পিত্ত উদ্দীপনে মানে পিত্ত রস উদ্দীপনে সহায়তা করা। এই 3-4টা কথা। তারপরে পড়তে হবে কোলিসিস্টোকাইনিন। কোলিসিস্টোকাইনিনে কি পড়া যাবে? কোলিসিস্টো, দেখো কোলে এই ওয়ার্ডের সাথে অগ্নাশয়ের কথাটা ভাব আছে। কোলে মানে অগ্নাশয়, কোলিসিস্টোকাইনিন। এটার আরেকটা প্যানক্রিওজাইমিন। দেখো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস মানে কি অগ্নাশয়, তাহলে কোলিসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন দুইটা অগ্নাশয়ের বৃদ্ধিতে সাহায্য করবে, এবং অগ্নাশয়ের বৃদ্ধিতে যদি সাহায্য করে তাহলে এটা আবার পিত্তথলিকেও স্টিমুলেশন দিবে। তাহলে এখান থেকে দুইটা কথা মাথায় রাখবো, যে কোলিসিস্টোকাইনিন আরেকটা প্যানক্রিওজাইমিন কাজ করে কোথায়? অগ্নাশয় রস এবং পিত্তথলিকে স্টিমুলেশন দেওয়ার জন্য। তারপর সোমাটোস্ট্যাটিন, এটাও আবার পড়তে হবে। সোমাটোস্ট্যাটিন মনে করবে যে সবকিছু বাধা দিবে। এতটুকু পর্যন্ত আমাদের পড়লেই হবে, আর নিচের গুলো আর পড়া লাগবে না। সোমাটোস্ট্যাটিন, কোলিসিস্টোকাইনিন, সিক্রেটিন, এগুলোর কাজ কি? শেষ। তারপরে থেকে স্থূলতার পার্টে চলে আসবে। স্থূলতার কে বলা হয় বডিস। আচ্ছা 20%-এর বেশি যদি হয় তাহলে আমরা ওইটা বলবো স্থূলতা, মানে ফ্যাটের পরিমাণ ওজন 20%-এর বেশি হলে। স্থূলতার সময় আমরা বিএমআই হিসাব করব, এবং বিএমআই ওজন বাই উচ্চতা মিটার স্কোয়ার। বিএমআই এর ক্ষেত্রে আমরা এখানে বিএমআই এর একটা রেঞ্জ দিয়েছি, এবং রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। বিএমআই এর রেঞ্জের মধ্যে আমরা জানি 18.5 থেকে 24.9, এটা হচ্ছে স্বাভাবিক ওজন। তারপরে এটা কিন্তু ওভারওয়েট, তারপরে এটা কিন্তু ক্লাস 1 না, তোমরা সবাই এটা ক্লাস 1 দিয়ে দিবা ভুলে। এটা হচ্ছে ওভারওয়েট। 25 থেকে 29.9 এটা ওভারওয়েট। তারপরে হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 5 করে বাড়তে থাকবে। দেখো এখানে 30 থেকে 35, 35 থেকে 39, 40-এর বেশি। আর একটা কথা মাথায় রাখতে হবে যে 50-এর বেশি যদি হয়ে যায় তাহলে ওইটা হবে মরবিড স্থূলতা। মরবিড মানে মৃত্যুর ঝুঁকি বেশি, বা মৃত্যু হবে হবে অবস্থা এরকম। এই যে 50-এর বেশি বা 50 থেকে 100 যদি হয় তাহলে এটাকে বলবো আমরা মরবিড স্থূলতা। তাহলে স্থূলতার এখান থেকে প্রশ্ন আসলে এই কয়টাই আসবে। এবং স্থূলতা হলে কি কি রোগ হয়, এবং স্থূলতা সম্পর্কিত আলোচনাকে বলে বেরিয়েট্রিক্স। এবং স্থূলতা হলে কি কি রোগ হয়? করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, যা যা আছে সবকিছু দাগাই দিবা সব, কিন্তু দাগাবা না কোনগুলা? দাগাবানো হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এটা আসলে দাগাবা না। নিম্ন রক্তচাপ, এটা দাগাবা না। স্ট্রোক তো দাগাবা। যকৃতের পিত্তথলি, এটা দাগাবা। স্লিপ অ্যাপনিয়া, এটা দাগাবা। অস্টিও আর্থ্রাইটিস দাগাবা, বান্ধাত্ব দাগাবা। এখান থেকে যদি ঘুরায় দেয় তাহলে দিবে হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এতটুকু পর্যন্ত মাথায় রাখলে আমাদের মোটামুটি হবে। তারপরে স্থূলতার কারণ কি? এগুলা কিছু লাগে না ভাই, এগুলা আসবে না পরীক্ষায়। রক্ত চ্যাপ্টারে চলে আসে। রক্ত চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ছক আমাদের এটা। রক্ত চ্যাপ্টারের মধ্যে প্লাজমা থাকে 55% এবং রক্তকণিকা থেকে 45%। এবং রক্তের কিছু কথাবার্তা আছে, যেমন রক্তের পিএস হচ্ছে 7.4 বা 7.35 টু 7.45। রক্তের মধ্যে মানুষের রক্ত থেকে 5 থেকে 6 লিটার, এবং মানুষের পুরো শরীরের 7 থেকে 8% হচ্ছে রক্ত। এই 3-4টা কথা একটু মাথায় রেখো। এবং রক্তের কিছুটা সামান্য ক্ষারীয়, রক্ত মধ্যে অজৈব লবণ থাকে, যার কারণে এখানে নোনতা লাগে লবণকে, মানে লবণকে না, রক্তকে। রক্তকণিকা যে 45% থাকে, 45%-এর মধ্যে কিছু আছে, মানে টোটাল 3টা: শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা। যেটার মধ্যে শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশনটা পরীক্ষায় আসবে। শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায় গ্র্যানিউলসের উপর ভিত্তি করে, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলস মানে হচ্ছে দানা, দানা যদি থাকে তাহলে গ্র্যানুলোসাইট, দানা না থাকলে অ্যাগ্রানুলোসাইট, এতটুকু। তারপরে গ্র্যানুলোসাইটের এক্সাম্পল আছে আবার 3টা, অ্যাগ্রানুলোসাইটের এক্সাম্পল 2টা। তুমি কিভাবে মনে রাখবা? গ্র্যানুলোসাইটের 3টা এক্সাম্পলে দেখো ফিল ফিল ফিল, 3টাতে ফিল থাকবে, ওইখানে কিছুই থাকবে না, তাহলে ওইটা লাগবে না আমাদের। তোমাকে যদি প্রশ্ন করে নিচের কোনটি গ্র্যানুলোসাইট নয়, 3টা ফিল দিয়ে থাকবে আর একটা সাইট দিয়ে থাকবে, মনোসাইট, লিম্ফোসাইট, তাহলে পারবো না আমরা লিম্ফোসাইট। আচ্ছা নিউ হরাইজন ভাইয়া,
আস্তে যে পড়াবো, এই চ্যাপ্টার আমাদের তো পুরো জুলজি শেষ করতে হবে, এটা তো র্যাপিড ফায়ার ক্লাস। র্যাপিড ফায়ার ক্লাসের মধ্যে আমরা তো এমন না যে পুরো বই ধরে পড়াচ্ছি বা একটা চ্যাপ্টার পড়াচ্ছি, একটা চ্যাপ্টার তো পড়াচ্ছি না ওইভাবে। পুরো বইয়ের যতটুকু মানে এটা এমন ভাবে ডিজাইন করা ক্লাসটা যে যাদের অলরেডি সবকিছু পড়া হয়ে গেছে তাদের জন্য যেন একটা রিভিশন হয়, রিভিশনের মতো করে ক্লাস। এখন যদি পুরো বই অনুযায়ী ধরতে যাই বা পুরো একটা লিখে লিখে পড়াইতে যাই, অনেক সময় লাগবে। আশা করি বুঝতে পারছো। তোমার কাছে যদি মনে হয় যে তোমার এইভাবে তোমার কাছে অনেক স্পিডে লাগতেছে, তাহলে বুঝতে হবে যে তোমার তুমি ওইভাবে কৃষি ভার্সিটির জন্য আপাতত প্রস্তুত না, বা তুমি কৃষি ভার্সিটি বা অন্যান্য ভার্সিটির সামনে যত পরীক্ষা আছে পরীক্ষার জন্য প্রস্তুত না, সোজা কথা। কারণ তোমার পরীক্ষার আছে আর 2 সপ্তাহের মতো, বা যত দিনই সময় থাকুক না কেন, এই পরীক্ষার 2 সপ্তাহ আগে তুমি যদি সিরিয়ালি পড়তে যাও তাহলে কিছুই মানে কোনো লাভ নেই। মানে লাভ নাই বলতে তোমার টু দ্য পয়েন্টে কোশ্চেন আসবে, যেমন কোনটা গ্র্যানুলোসাইড কোনটা অ্যাড্রেনালোসাইড এরকম প্রশ্ন আসবে। এখন শুধু শুধু আস্তে ধীরে সুস্থে একটা চ্যাপ্টার পড়ায় দিয়ে তো লাভ নেই, টোটালটা ওভারঅল শেষ করতে হবে, কিছু এমসিকিউ তো আছে, এমসিকিউ শেষ করতে হবে। তোমার যদি কোনো উপকারে না লাগে তুমি অন্য কোনো ক্লাস দেখো, তাহলে ভালো হবে। দ্য নিউ হরাইজন, তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে যে অন্য কারো ক্লাস দেখো, ওকে? দ্য নিউ হরাইজন, তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে যে অন্য। ঠিক আছে, তার পরবর্তী কথায় আসি। তার পরবর্তী কথার মধ্যে প্লাজমা অংশের মধ্যে আমাদের থেকে পানি থেকে 90 to 92% এবং কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। এখন কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10% থাকে, এখানে অজৈব পদার্থ থাকে 0.9% এবং জৈব পদার্থ 7 থেকে 9%। এগুলো তোমার আপাতত মনে রাখার দরকার নেই, এমসিকিউতে থাকলে এমসিকিউ পড়ে ফেলবা। তারপরে জৈব পদার্থের মধ্যে কিছু প্লাজমা প্রোটিন থাকে। সরাসরি প্লাজমা প্রোটিনের 5টা নাম আছে, 4টা নাম আছে, 4টা নাম পড়তে হবে। 4টা নামের মধ্যে প্রথমে অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রোমিন, ফাইব্রিনোজেন। এটা আমরা সবাই জানি। জিপিএ 5 দিয়ে মনে রাখবো, জি দিয়ে হচ্ছে গ্লোবিলিন, পি দিয়ে তোমার প্রোথ্রোমিন, এ দিয়ে অ্যালবুমিন, 5 দিয়ে ফাইব্রিনোজেন। জিপিএ 5 দিয়ে মনে রাখা যায় প্লাজমা প্রোটিনগুলোর নাম। প্লাজমা প্রোটিন কিসের অংশ? প্লাজমা প্রোটিন কিন্তু ভাইয়া রক্তের প্লাজমার অংশ, রক্ত রসের অংশ। এটা যেন আমরা খেয়াল করি এবং এটা যেন পারি, ওকে? এত পর্যন্ত কারোর কোনো কনফিউশন থাকার কথা না। বাকি যেগুলো থাকে ওটা একটু দেখে যাবা, না পারলে না পারবা, দরকার নেই। তারপরে দিকে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, এরিথ্রোসাইটের মধ্যে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে এরিথ্রোসাইটে কতটুকু থাকে শরীরের মধ্যে। এতটুকু পারলেই মোটামুটি ভাবে হবে। কতটুকু থাকে, একটা ভ্রূণ দেহের মধ্যে কতটুকু থাকে এটা পরীক্ষা আসবে, যে 80 থেকে 90 লাখ, এবং শিশুর দেহে থাকে 60 থেকে 70 লাখ। কিভাবে মনে রাখবে? শিশু শিশু 60, শিশু 60। তারপরে পূর্ণবয়স্ক পুরুষ তো পরীক্ষায় আসবে, মনে রাখতে হবে 50 থেকে 54 লাখ, এবং পূর্ণবয়স্ক স্ত্রীদের থাকবে 44 থেকে 49 লাখ। এখানে দেখো কিভাবে মনে রাখবা, এখান থেকে 5 করে কমাবা, -5 -5। তাহলে দেখো 50-এর 5 কমাইলে 45 না অ্যারাউন্ড, তারপরে 54 থেকে 5 কমাইলে 49। ঠিক আছে। তারপরে রক্ত যদি কমে যায়, মানে নর্মাল রেঞ্জে থেকে যদি কমে যায়, সেটাকে বলবো রক্ত স্বল্পতা, মিলি 25% কমে গেলে। এবং যদি বেড়ে যায় সেটাকে বলবো পলিসাইথেমিয়া। তারপর এখান থেকে মাথায় রাখতে হবে যে লোহিত রক্তকণিকা যে তৈরি হচ্ছে কার প্রভাবে তৈরি হয়? বৃক্ক থেকে নিঃসৃত এরিথ্রোপয়েটিনের প্রভাবে তৈরি হয়। তারপরের দিকে তোমার সবার প্রথম, তারপরে মাথায় রাখতে হবে লোহিত রক্তকণিকা কই থেকে তৈরি হয়। লোহিত রক্তকণিকা নর্মালি তোমার লাল অস্থিমজ্জা থেকে তৈরি হবে, কিন্তু জন্মের সময় কই থেকে তৈরি হবে? জন্মের সময় তো লাল অস্থিমজ্জা ঠিকঠাক মতো তৈরি মানে ঠিকঠাক মতো ডেভেলপড হয় নাই, তখন কই থেকে তৈরি হবে? তখন যকৃৎ থেকে তৈরি হবে, প্লিহা থেকে তৈরি হবে, এবং জন্মের পরে লাল অস্থিমজ্জা থেকে তৈরি হবে। এতটুকু। তারপরে দিকে তোমার মাথায় রাখতে হবে যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন, এতটুকু। তারপর শ্বেত রক্তকণিকা এখান থেকে কিছু লাগবে না। অনুচক্রিকা কতটুকু থাকে? 1.5 লাখ থেকে 4 লাখ, এবং অনুচক্রিকা আয়ুষ্কাল 5 থেকে 9 দিন। শ্বেত রক্তকণিকা কতটুকু থাকে? 5 থেকে 8,000, এবং লোহিত রক্তকণিকা থেকে 45 থেকে 50 লাখ। অনুচক্রিকা থেকে 1.5 লাখ থেকে 4 লাখ। এগুলো আমরা সবাই মোটামুটি পারি এবং এগুলো মুখস্থ রাখতে হবে। তারপর আয়ুষ্কাল 120 দিন, এটা একটু পড়বা, আর এখান থেকে আয়ুষ্কাল 5 থেকে 9 দিন, এটা একটু পড়বা। তারপর লোহিত রক্তকণিকার মেইন কাজ কি? অক্সিজেন পরিবহন। শ্বেত রক্তকণিকার মেইন কাজ কি? রোগ প্রতিরোধ। এবং অনুচক্রিকার মেইন কাজ কি? রক্ত তঞ্চন। এই 3টা 4টা কথা যেন আমরা পারি, এবং অবশ্যই পারবো।
তারপর দিকে রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধার মধ্যে মূল রক্ত জমাট বাঁধায় কাজ করে কে? অনুচক্রিকা। এখানে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে যেটা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে তোমার প্রথম 4টা ক্লটিং ফ্যাক্টরের নাম পড়তে হবে। প্রথম 4টা ক্লটিং ফ্যাক্টরের প্রথমটা নাম হবে আমরা মনে রাখার টেকনিকটা মনে আছে না? ফুল পরে টুপ করে ফুল, এই যে ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পরেতে প্রোথ্রম্বিন, তারপর টুপ দিয়ে হইতেছে থ্রোম্বোপ্লাস্টিন এবং করেতে ক্যালসিয়াম। এই 4টা নাম তোমার সিরিয়ালি একটু পারতে হবে। সিরিয়ালি পারলে এগুলোর আবার কাজ লাগে না, কিন্তু এই 4টা নাম পড়তে হবে ভাইয়া। তারপরে দিকে তোমার এই 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা একটু নাম পড়বা, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তারপর 9 নম্বরের নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের প্রভাবে হিমোফিলিয়া এ হয় এবং ক্রিসমাস ফ্যাক্টরের প্রভাবে হিমোফিলিয়া বি। এই দুইটা এমসিকিউ যেন আমরা পারি। তারপরের দিকে এখান থেকে আর কিছু নাই। তারপরে দিকে রক্ততঞ্চন পদ্ধতির মেকানিজম, এগুলো কিছু লাগবে না। আমাদের সরাসরি চলে আসে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। ধমনী শিরার মধ্যে পার্থক্যটা পরীক্ষায় খুব আসার মতো। ধমনীর মনে রাখার টেকনিক হচ্ছে ধমনীর ছবি আঁকবা একটা, মানে তোমার খাতার সামনে থাকলে একটা ছবি আঁকবা এরকম। দেখো ধমনী, এটা সরি, এটা শিরার ছবি এঁকে ফেলছি ভুলে, এরকম না। ধমনীটা আমি আঁকি এখানে, আর এটা হচ্ছে শিরার। ধমনী দেখো, মাঝখানের যে গর্তটা ছোট, ধমনীর লুমেন ছোট, এবং শিরা দেখো লুমেনটা বড়। শিরা লুমেন যেহেতু বড়, যার কারণে এখানে একটা কপাটিকা থাকে। আর ধমনী লুমেন যেহেতু ছোট, এখানে কোনো কপাটিকা থাকে না। এই দুইটা কথাই, কপাটিকা থাকে কোথায়, কপাটিকা থাকে না কোথায়, ধমনী শিরার মূল পার্থক্য হতে। আরেকটা পার্থক্য তোমরা সবাই জানি, ধমনীর মধ্যে অক্সিজেন জাতীয় রক্ত পরিবহন হয় এবং শিরার মধ্যে কার্বন জাতীয় রক্ত পরিবহন হয়। এই দুইটা কথা আমরা যেন পরীক্ষার হলে মনে রাখতে পারি, এবং জাস্ট বেসিক তোমাকে মনে করাই দিচ্ছি। এখন দেখো তো, এটা যেহেতু মাঝখানে সরু, মাঝখানে গর্ত কম, সো যার কারণে এটা একটু বেশি শক্ত। বেশি শক্ত মানে বেশি পুরু এবং বেশি স্থিতিস্থাপক। অপরপক্ষে শিরা কম পুরু এবং কম স্থিতিস্থাপক। দেখো এটা ছবি দেখলেই ছবিটার দিকে খেয়াল করলে বুঝতে পারবো, এটার মধ্যে মাঝখানে গহ্বরটা অনেক বড়, যার কারণে এটা বেশি অস্থিতিস্থাপক, এবং এটা কম পুরু। অস্থিতিস্থাপক মানে এটা নরম। মানব হৃৎপিণ্ডের পার্টের দিকে চলে আসো। মানব হৃৎপিণ্ডের মধ্যে মাথায় রাখতে হবে যে মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃৎস্পন্দন শুরু হয়। তারপরে মাথায় রাখতে হবে অবস্থান কোথায় হৃৎপিণ্ডের অবস্থানের মধ্যে। এখান থেকে অবস্থানের মধ্যে এটা মাথায় রাখতে হবে যে হৃৎপিণ্ডের আবরণ। আচ্ছা, অবস্থানটা আমরা এমনি পারবো। অবস্থান থেকে হচ্ছে পঞ্চম কোষেরুকার থাকে, এবং হৃৎপিণ্ডের আকৃতির মধ্যে অ্যাপেক্স এবং বেস থাকবে, এবং এটা 12/8 সেন্টিমিটার। 12/8 বলতে 12 হচ্ছে এটার দৈর্ঘ্য এবং 8 হচ্ছে প্রস্থ। হৃৎপিণ্ডের দ্বিস্তরীয় আবরণ থাকে। দ্বিস্তরীয় আবরণের মধ্যে হৃৎপিণ্ডের আবরণকে বলে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম, একটা সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস বা তন্তুময়, এবং আরেকটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। যদি তুমি একটা ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবা যে আমি যদি এটা হচ্ছে পেরিকার্ডিয়াম আঁকি, পেরিকার্ডিয়ামের মধ্যে দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগে ভাগ করলে একটা লেয়ার এখানে, আরেকটা লেয়ার হচ্ছে উপরে। এটা সাপোজ তন্তুময়, দুইটা মিলিয়ে কিন্তু দ্বিস্তরী পেরিকার্ডিয়াম। আর এটা হচ্ছে ফাইব্রাস, তন্তুময়, আর নিচেটা হচ্ছে সেরাস। সেরাস পেরিকার্ডিয়াম আবার দুই ভাগে ভাগ করা হয়। এটাই যদি আমি দুইটা লেয়ারে ভাগ করি, তাহলে উপরেটা আসবে প্যারাইটাল, আর নিচেটা হচ্ছে ভিসেরাল। তাহলে ভিসেরাল মনে করবা যে হার্টের সাথে থাকে, ভিতরের দিকে থাকে ভিসেরাল। ভিতরের দিকে ভিসেরাল। প্যারাইটালটা থাকে সেরাসের উপরে, বা সেরাসে দুই ভাগে ভাগ করা হয়, বাইরে থেকে প্যারাইটাল, ভিতরে থাকে ভিসেরাল, এবং তন্তুময় থাকে সবার উপরে। এই দুই তিনটা কথা, এবং এটা মাথায় রাখতে হবে যে এই প্যারাইটাল এবং ভিসেরালের মাঝখানে একটা ফ্লুইড থাকে, যেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই এমসিকিউ গুলো যেন পারি। প্যারাইটাল এবং ভিসেরাল স্তরের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড, এবং পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি? ভিতরে তাপ, চাপ এবং ঘর্ষণজনিত আঘাত থেকে হৃৎপিণ্ডকে হৃৎপিণ্ড যেন তাপচাপ আঘাত না পায় সেদিকে ফোকাস কর। এতটুকু পর্যন্ত ভাইয়া পড়লেই এখান থেকে আমাদের পারবো। পরীক্ষা আসবে হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। দেন সামনের দিকে আমরা চলে যাই ব্যারো রিসেপ্টরে। ব্যারো রিসেপ্টর হচ্ছে ওই ধরনের রিসেপ্টর যেগুলো হৃৎপিণ্ডের এবং হৃৎপিণ্ডের সাথে সাথে যে ধমনীগুলো থাকে, ধমনীগুলোর মধ্যবর্তী প্রেশার নিয়ন্ত্রণ করবে। প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য দুই ধরনের ব্যারো রিসেপ্টর থাকে, একটা উচ্চ চাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। উচ্চ চাপ ব্যারো রিসেপ্টরগুলো থাকে কোথায়, এটা পরীক্ষায় ওইভাবে আসে না। নিম্নচাপ থাকে কোথায়, ওইভাবে পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসবে নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের আরেক নাম কি? আয়তন ব্যারো রিসেপ্টর।
এবং এখান থেকে আরেকটা কথা আসে, নিম্নচাপের রিসেপ্টর কি করে, প্রেশার যদি কমে যায় প্রেশার বাড়ায় দেয়। কিভাবে বাড়ায় দেয়? বৃক্কের মাধ্যমে বাড়ায় দেয়। তার মানে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে কোন ব্যারোরিসেপ্টর একই সাথে হৃৎপিণ্ড এবং বৃক্ক দুইটার সাথে সংযুক্ত। তাহলে এখানে আসবে রক্ত সংবহন এবং রেচন উভয়ের সাথে মানে উভয়ের সাথে সংযুক্ত কোনটা? রক্ত এবং রেচন উভয়ের সাথে সংযুক্ত হচ্ছে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন ব্যারোরিসেপ্টর। এতটুকু পারলেই হবে। তারপর হৃৎপিণ্ডের সংবহনের অনেক কথাবার্তা আছে। 4 ধরনের সংবহন পাওয়া যায়। সিস্টেমিক সংবহনের সময় লাগবে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড। তারপরে সিস্টেমিক সংবহনের কাজটা সেগুলো কিছু লাগবে না, এগুলো কিছু লাগবে না। আমরা সরাসরি মেইন পড়ায় চলে আসি। মেইন পড়া হচ্ছে হৃৎপিণ্ডের কিছু চিকিৎসা আছে এবং চিকিৎসার জন্য কিছু টেস্ট আছে এবং টেস্টগুলো পরীক্ষায় আসে, যেটি কৃষি ভার্সিটি বা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসবে। এটার মধ্যে আমাদের প্রথমে মাথায় রাখা লাগবে যে করোনারি হৃদরোগের কিছু ধারণার মধ্যে এক্স রে কেন করা হয়? এক্স রে করা হয় হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য। অবস্থা। ইসিজি কেন করা হয়? প্রাথমিক রোগ নির্ণয় করার জন্য। ইটিটি কেন করা হয়? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটা কেন করা হয়? হৃৎপিণ্ডের অবস্থা এবং কার্যক্ষমতা দুইটা জানার জন্য। তারপর বিএনপি, ব্রেইন নেট্রিউরেটিক পেপটাইড, এটা করা হয় হার্ট ফেলিওর জানার জন্য। তোমার এখান থেকে মাথায় রাখতে হবে এনজিওগ্রাম কেন করা হয়? হার্টে ব্লক আছে কিনা তা জানার জন্য। হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য এমআরআই টেস্ট করতে হবে। এমআরআই ফুল মিনিংটা এখানে লাগবে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এই 3-4টা কথা যেন ভাইয়া পারি পরীক্ষায়। 3-4টা না, অনেকগুলো কথা এখানে। তাহলে একবার এই ছকটা দেখো তুমি। এখান থেকে আরেকটা 9 নম্বর পয়েন্ট দেখো, হার্ট অ্যাটাক যদি হয় তখন প্রোপনি নাই পরীক্ষা করতে হয় এবং প্রোপনি নাই পরীক্ষা করে হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা নিশ্চিত করে জানা যায়। তাহলে হৃৎপিণ্ডের যে চ্যাপ্টারটা এবং উপরে যতগুলো চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো থেকে আমরা মোটামুটি এতটুকু যদি পড়ি তাহলে অবশ্যই হয়ে যাবে। তারপরে পেসমেকার পার্টের মধ্যে থেকে বেশি কিছু নাই। যান্ত্রিক পেসমেকার, এখানে পেসমেকার থেকে খুব একটা বেশি কিছু নাই। তোমার মাথায় রাখতে হবে পেসমেকারে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। তারপরে দিকে পেসমেকারের মধ্যে 3 ধরনের পেসমেকার পাওয়া যায়। 3টা তার বিশিষ্ট, মানে এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকারের ক্ষেত্রে শুধুমাত্র একটা লিড থাকে, যে একটা লিড শুধু যাবে ডান এট্রিয়ামে। দ্বি প্রকোষ্ঠ পেসমেকার যেটা শুধু যাবে ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে। এখানে যদি আমি খেয়াল করি ছবিটার দিকে, এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকারে 2টা লিড যাবে, 2টা তার যাবে। এবং ত্রিপ্রকোষ্ঠী পেসমেকারের ক্ষেত্রে এখানে যে লেফট ভেন্ট্রিকল আরেকটা তার যাবে। সো ত্রিপ্রকোষ্ঠী পেসমেকারের ক্ষেত্রে কোথায় যাবে না, তার যাবে না কোথায়, বা লিড যাবে না কোথায়, যদি প্রশ্ন আসে লিড যাবে না হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে। এই যে এই জায়গাটাতে লেফট অ্যাট্রিয়ামে কোনো ধরনের লিড যাবে না। এই প্রশ্নটাও আমরা যেন পারি পেসমেকার থেকে প্রশ্ন আসলে। তারপরে চ্যাপ্টার 5 এর দিকে খেয়াল করে, চ্যাপ্টার 5 যদি ওইভাবে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটা কথা মাথায় রাখবো, কোনটা বায়ু গ্রহণ অঞ্চল, বায়ু গ্রহণ অঞ্চল, নাসা গহ্বর, নাসা গলবিল, গ্লটিস, ষড়যন্ত্র, এগুলা পড়া লাগবে না। তোমার পড়তে হবে বায়ু পরিবহন অঞ্চল কোনগুলা এবং শ্বসন অঞ্চল কোনগুলা। এই দুইটা পড়ার পরে বাকি যেগুলো থাকে ওগুলো সব বায়ু গ্রহণ অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল নামের মধ্যে অ্যান্সার আছে, যেটা বায়ু পরিবহন করে ট্রাকিয়া থেকে শুরু করে ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল পর্যন্ত। আর শ্বসন অঞ্চল হচ্ছে ফুসফুস, জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। এবং ফুসফুসের যে একক ওটা হচ্ছে অ্যালভিউলাস, ডায়াফ্রাম লাগবে না, এতটুকুই। তারপরে দিকে ভাইয়া ঊর্ধ্ব শ্বাসনালী কিছু সংক্রমণ আছে, নিম্ন শ্বাসনালী কিছু সংক্রমণ আছে। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এগুলো না পড়লেও খুব একটা সমস্যা নেই। সাইনাস থেকে একটু প্রশ্ন আসে। সাইনাস থেকে পড়বা যে সাইনাস কয়টা আছে এবং কি কি। সাইনাস আছে টোটাল আমাদের 4 জোড়া। ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথময়েড সাইনাস এবং স্ফ্যানয়েড সাইনাস। এবং কোথায় কোন সাইনাস আছে ওটা যদি পারো দেখে ফেলতে পারো, না পারলে দরকার নেই। বৃক্কের পার্টের মধ্যে থেকে প্রতি বৃক্কে থাকে 10 থেকে 12 লক্ষ নেফ্রন। এবং নেফ্রনের যে শ্রেণী বিভাগটা আছে এবং
এটি একটু পড়তে হবে। শ্রেণী বিভাগ মানে কি, নেফ্রনের ভাঙলে কি কি আসে এটা একটু জানতে হবে। নেফ্রনকে ভাঙলে আমরা জানি রেনাল কর্পাসল এবং রেনাল টিউবুল দুইটা অংশ আসে। রেনাল কর্পাসল রেনাল টিউবুলের মধ্যে রেনাল কর্পাসল যেটার মধ্যে থাকে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের মধ্যে হয় আলট্রাফিল্ট্রেশন। আমরা জানি মূত্র তৈরি তিনটা ধাপ, আলট্রাফিল্ট্রেশন, নির্বাচনীমূলক পুনঃশোষণ এবং সক্রিয়করণ, যেটার মধ্যে আলট্রাফিল্ট্রেশন হয় গ্লোমেরুলাসে। তাছাড়া এখানে আরেকটা কথা আছে যে প্রতি মিনিটে রক্ত 125 থেকে 125 ঘন সেন্টিমিটার মূত্র পরিশ্রুত করে এবং 1 সিসি মূত্র তৈরি করে। এটা বৃক্কের যে টোটাল মেকানিজম আছে, মেকানিজমটা তুমি যদি জানো তাহলে এই বিষয়টা তুমি বুঝতে পারবা, না বুঝতে পারলে এমনি মনে রাখো। তারপরে রেনাল টিউবুল, রেনাল টিউবুলের আবার তিনটা পার্ট, নিকটবর্তী প্যাচানোনালিকা, লুপ অফ হ্যানলি এবং ডিস্টাল প্যাচানোনালিকা। লুপ অফ হ্যানলিতে আবার দুইটা পার্ট, আরোহণ এবং অবরোহণ, এতটুকু মাথায় রাখলেই হবে। এখান থেকে তারপর রেনাল কর্পাসল থেকে পড়বা, রেনাল কর্পাসলের মধ্যে পোরোসাইট কোষ থাকে এবং আর কিছু লাগবে না। নির্বাচন যে 2 নম্বর যে ধাপ টিউবুলার পুনঃশোষণ, টিউবুলার পুনঃশোষণ হয় কোথায়? সব জায়গাতে হয়, সব টিউবুলের মধ্যেই হয়। 80% পুনঃশোষিত হয়, যেটার মধ্যে ম্যাক্সিমাম পুনঃশোষণ প্রক্সিমাল পেচানোনালিকা বা নিকটবর্তী পেচানোনালিকা, যেটাতে 60% হয়। 60% পুনঃশোষিত হবে। মানে মূল মেকানিজমটা ছিল এরকম যে তোমার কিছু পরিমাণে বজ্র পদার্থ প্রথমে আলট্রাফিল্ট্রেশন ধাপ হয়ে এখানে 125 সিসি মূত্র তৈরি করে, 125 সিসি প্রতি মিনিটে। তারপরে 2 নম্বর যে ধাপ নির্বাচনীমূলক পুনঃশোষণ বিভিন্ন ধরনের টিউবুলস দিয়ে হয় এবং 124 সিসি আবার এনে ফেলে। আবার সাথে সাথে আবার এখানে টিউবুলার ক্ষরণ ধাপের মধ্যে কিছু বজ্র পদার্থ নিষ্কাশিত করে, প্রতি মিনিটে এখানে 1 সিসি মূত্র তৈরি হয়। এতটুকু জানলেই আমাদের মোটামুটি এনাফ। আচ্ছা, মূত্রের প্রধান উপাদান কি? মূত্রের প্রধান উপাদান হচ্ছে পানি 95% এবং বাকি কিছু পদার্থ থাকে, বাকি পদার্থের গুলোর মধ্যে ইউরিয়া 2%। তারপরে তোমার এখান থেকে মাথায় রাখতে হবে সোডিয়াম 0.35%। আচ্ছা, মূত্রের অস্বাভাবিকতার কিছু কারণ আছে এবং কিছু রোগের নাম দেওয়া আছে, এটা একটু তোমার যাইতে হবে ভাইয়া পরীক্ষার জন্য। মূত্র দিয়ে যদি গ্লুকোজ যায় সেটা ডায়াবেটিসের কারণে হয়, ডায়াবেটিস মেলাইটাস এবং গ্লুকোসুরিয়া বলবো এটাকে। মূত্র দিয়ে যদি তোমার প্রোটিন যায় সেটা হচ্ছে বৃক্কের প্রদাহের কারণে হচ্ছে, এবং লিউকেমিয়া লিউকোসার্কোমা এগুলোর কারণে হচ্ছে প্রোটিন ইউরিয়া। সব কি পড়া লাগবে? সব পড়া লাগবে না, দেখো নামের মধ্যেই অ্যান্সার আছে, প্রোটিন প্রোটিন ইউরিয়া। লিপিড যদি যায় সেটাকে বলবো লিপুরিয়া, আর লিপুরিয়ার কারণ কি? অ্যালকোহলের ক্রিয়া। কিটোন বডি যদি যায় তাহলে সেটাকে বলবো আমরা কিটোনুরিয়া, কিটোনুরিয়া। বিলিরুবিন যদি যায় সেটাও হবে বিলিরুবিনুরিয়া। তারপরে রক্ত যদি যায়, এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে, রক্তের কিন্তু আমরা থাকি হিম, হিম পার্ট, তো রক্তকে আবার বলা হয় হিম, তাহলে হিমাচুরিয়া, হিম থেকে হিমাচুরিয়া। তাহলে মূত্র দিয়ে যদি রক্ত যায় তাহলে এই ঘটনাকে কি বলবো? হিমাচুরিয়া। তাহলে এতটুকু পর্যন্ত আমরা যেন পারি। তারপর রক্তের মধ্য দিয়ে, আচ্ছা রক্ত যদি যায় কোন রোগের কারণে যাবে? প্রস্টেট প্রদাহ, এতটুকু মাথায় রেখো। অ্যালকোহলের ক্রিয়া একটু মাথায় রেখো, আর উপরে দুইটা পয়েন্ট একটু পড়ো, তাহলেই হবে। এখান থেকে আর কিছু নাই। আচ্ছা, মূত্র যদি অ্যারাউন্ড 300 ml বা 280 থেকে 230 ml পর্যন্ত থাকে তাহলে আহ, তাহলে তোমার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, এবং মূত্র ত্যাগের ইচ্ছা জাগে তখনই যখন ডেট্রোসোর পেশি এখানে এসে একটু স্টিমুলেশন পায়। তাহলে ডেট্রোসোর পেশি থাকে মূত্রনালীতে বা মূত্রনালীর মধ্যে ডেট্রোসোর পেশি, এবং ডেট্রোসোর পেশির কারণেই আমরা মূত্রদেহ থেকে নিঃশেষিত হয়, এরকম একটা কথা আছে। রেচন এবং অসমোরেগুলেশন, এখান থেকে কিছু নাই। তারপরে এখান থেকে কয়টা কথা মাথায় রাখতে হবে। ক্রিয়েটিনিন, এটা নর্মাল ভ্যালু কত? ক্রিয়েটিনিনের নর্মাল ভ্যালু পুরুষের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 গ্রাম পার ডিএল এবং মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 গ্রাম পার ডিএল। এটাই। এখান থেকে দুইটা কথা আছে যে এডিএস হরমোনের কাজ কি? পানি পুনঃশোষণে কাজ করবে। তারপর আরেকটা হরমোন আছে যেটা হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন। অ্যালডোস্টেরন হরমোন হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করবে। এই দুই তিনটা কথা যেন ভাইয়া পারি, অ্যালডোস্টেরন হরমোনের কাজ কি এবং তোমার এডিএস হরমোনের কাজ কি। এখান থেকে একটা কথা আছে যে, আচ্ছা এখানে কিছু নেই। তারপরে চলে আসি চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 7 আমাদের খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং খুব বারবার প্রশ্ন আসে। চ্যাপ্টার 7-এর প্রথমে এই ছকটা, দয়া করে এই ছকটা একটু মুখস্থ করে ফেলবা। এই ছক মুখস্থ যদি না থাকে তাহলে ভাইয়া খুব একটা কাজের কাজ হবে না, এই ছকটা আমাদের মাথায় রাখতে হবে এট এনি হাউ। দেখো আমি একবার বলে দিচ্ছি, অক্ষীয় কঙ্কাল থেকে 80টা এবং উপাঙ্গীয় কঙ্কাল থাকবে হচ্ছে 126টা। উপাঙ্গীয় কঙ্কাল মানে আমাদের বাইরের যে অংশগুলো, এটা হচ্ছে অক্ষীয় কঙ্কালের অংশ, এই বাইরের যেগুলো এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের অংশ। তাহলে অক্ষীয় কঙ্কালের যে মধ্যে কোরটি থাকে 29, মেরুদণ্ড 26, বক্ষপিঞ্জর 25। বক্ষপিঞ্জর 25-এর মধ্যে
স্টার্নাম থাকে একটা, পাঁজর থাকে হচ্ছে 24টা বা 12 জোড়া। একটু কষ্ট করে ভাইয়া বাকি জিনিসগুলো একটু দেখে রাখো। মেরুদণ্ড যে টোটাল 26টা থাকে, 26টা মেরুদণ্ড মানে মেরুদণ্ডের অস্থি 26টা। 26টা অস্থির কিভাবে মনে রাখবো? সাথী লস করলো, উপর থেকে নিচে পর্যন্ত। প্রথমে হচ্ছে সার্ভাইকাল কোষরুকা বা গ্রীবাদেশীয় কোষরুকা, সা দিয়ে হইতেছে সার্ভাইকাল কোষরুকা, হ দিয়ে হইতেছে থোরাসিক কোষরুকা, ল দিয়ে হচ্ছে লাম্বার কোষরুকা, তারপরে স দিয়ে হইতেছে স্যাক্রাল স্যাক্রাম, পৌলতে হইতেছে কক্কিজিয়াল। তারপরে কিভাবে মনে রাখবা? 7, সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল একটা, কক্কিজিয়াল একটা। 7, 12, 5, 1, টোটাল যদি যোগ দাও তাহলে আসবে 26টা। আচ্ছা, এতটুকু পর্যন্ত হয়ে গেলে তারপরে তুমি একটু কষ্ট করে এগুলো একটু দেখে ফেলবা। এগুলো দেখে ফেললে তোমার জন্য একটু ভালো হবে। এগুলো আর পড়ায় দেওয়ার কিছু না, এটা মুখস্থ জিনিস। আমি আশা করি তোমরা পারবা যে রেডিয়াস আনলা কোথায় থাকে, হাতে থাকে রেডিয়াস আনলা, এগুলা পারবা। ইলিয়াম ইসিয়াম পিউবিস এই তিনটা মিলে কি গঠন হয়? একটা হিপ বোন গঠিত হয়। ইলিয়াম ইসিয়াম পিউবিস মিলে গঠিত হয় হিপ বোন, এগুলো পারবা। ইলিয়াম ইসিয়াম পিউবিস কয়টা করে থাকে? দুইটা হিপ বোনে দুইটা দুইটা করে থাকে, এগুলোও পারবা। তারপর পায়ে টিবিয়া ফিবুলা এগুলা কোথায় থাকে? পায়ে থাকে, এটাও পারবা। টার্সাল মেটাটার্সাল কয়টা করে থাকে? এটা যদি পারো তুমি একটু পড়ে ফেলো, তাহলে একটু ভালো হবে। কারণ পরবর্তীবার বইয়ের এমসিকিউতে এগুলা অনেকগুলো, মানে বইয়ের এমসিকিউ মানে কি, যেগুলো আছে ওখানে অনেকগুলা উপকারে লাগবে। এই ছবির দিকে খেয়াল করে এখানে মুখমণ্ডলের কিছু অস্থি, মুখমণ্ডলের অস্থি কয়টা এতটুকু জানলেই হবে। এবং অস্থিগুলা কি কি পারলে একটু দেখে ফেলো, উপরে ছকের মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের এক্সিয়াল যে স্কেলিটন, এক্সিয়াল স্কেলিটনের মধ্যে স্টার্নাম এবং 12 জোড়া পশুকা পরশুকা। তারপরে পিছনের দিকে দেখো, পিছনের দিকে মেরুদণ্ডের পার্টটা আছে। পিছনে মেরুদণ্ডের পার্টের মধ্যে টোটাল 26টা মেরুদণ্ড, 26টা মেরুদণ্ডের মধ্যে 7 লস করলো, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককিস। তারপরে এখানে হিপবোন, দুইটা হিপবোন, ইলিয়াম ইসিয়াম পিউবিস। তার মানে টোটাল 6টা পার্ট, ইলিয়াম ইসিয়াম পিউবিস দুইটা করে দুই পাশে। তারপরে এখানে রেডিয়াস আনলা, এটা হচ্ছে ফিমার, যেটা মানুষের সব থেকে বড় অস্থি। এখানে থাকে প্যাটেলা, এখানে টিবিয়া ফিবুলা। তোমাকে বলবে টিবিয়া ফিবুলা কার পার্ট, এটা কি পায়ের নাকি হাতের পার্ট? এতটুকু জন আমরা পারি, এগুলো পায়ের পার্ট। তারপর টার্সাল মেটাটার্সাল ফ্যালাঞ্জেস এগুলা কার পার্ট? এগুলাও পায়ের পার্ট, টার্সাল মেটাটার্সাল। আবার কার্পাল মেটাকার্পাল কার পার্ট? এটা আবার হাতের পার্ট, কার্পাল মেটাকার্পাল। এই যে দেখো কার্পাল মেটাকার্পাল, কোনটা হাতের কোনটা পায়ের এবং কয়টা করে থাকে, দয়া করে একটু পড়ো এটা। তারপরে দিকে এখন মেইন কথায় আসি। এই পশুকা যে থাকে না টোটাল 12 জোড়া, 12 জোড়া পশুকার মধ্যে কিছু প্রকৃত থাকে, অপ্রকৃত থাকে এবং ভাসমান থাকে। প্রকৃত মানে হচ্ছে যেটা মানে সামনে স্টার্নামের সাথে এসে মিলবে, ওটা হচ্ছে প্রকৃত। তারপরে অপ্রকৃত কোনগুলো? যেটা মিলবে না, যেটা একসাথে এসে কোস্টাল আর্চ গঠন করবে। কোস্টাল আর্চ গঠনের বলতে বোঝায়, এই ছবিটার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবে। এই যে দেখো 7 পর্যন্ত মিলছে, বাট 8, 9 আর 10 তিনটা মিলে একটা গঠন হয়েছে। এই একটা গঠন হওয়াকে বলে কোস্টাল আর্চ গঠিত হওয়া। আবার 11 আর 12 এই দুটো মিলেই নেই, মানে সামনে আসে নাই, পিছনে আছে। এই দুটো হচ্ছে ভাসমান পশুকা। তাহলে এইগুলো পড়লেই হবে এতটুকু। তাহলে প্রথম 7টা প্রকৃত পশুকা, 8, 9, 10 এই তিনটাকে বলা হয় অপকৃত পশুকা। ভাসমান পশুকা আসবে 11 আর 12, একদম ইজি। 11 এবং 12 ভাসমান পশুকা। বক্ষদেশীয় পশুকার মধ্যে কি পড়া যাবে? এখানে আর কিছু নাই। তারপরের দিকে তুমি পড়বা ক্লেভিকল। ক্লেভিকলে দেখতে কেমন? এফ আকৃতির মতো ক্লেভিকল। স্ক্যাপুলা, স্ক্যাপুলার মধ্যে অনেকগুলো কথা আছে। স্ক্যাপুলার মধ্যে কথাগুলোর মধ্যে এখান থেকে আসো। স্ক্যাপুলার মধ্যে কোরাকয়েড প্রসেস থাকে, অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে এবং গ্ল্যানেট গহ্বর থাকে। এই গ্ল্যানেট গহ্বরটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে, কারণ স্ক্যাপুলার যে গ্ল্যানেট গহ্বর, এই গ্ল্যানেট গহ্বরের মধ্যে হিউমেরাসের মাথা আটকানো থাকে। তোমার পরীক্ষায় প্রশ্ন করবে যে হিউমেরাসের মাথা আটকানো থাকে কোথায়? গ্ল্যানেট গহ্বর। আর গ্ল্যানেট গহ্বর কার পার্ট? স্ক্যাপুলার পার্ট। এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে স্কেচে আঁকা কি করি। স্কেচ দিয়ে হচ্ছে স্ক্যাপুলা, আঁকা আঁকি দিয়ে হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, পরিতে হচ্ছে কোরাকয়েড প্রসেস। তাহলে এতটুকু পর্যন্ত আমরা পারবো। তারপরে ভাইয়া বিভিন্ন প্রকার অস্থির প্রকারভেদ দেওয়া আছে। অস্থির প্রকারভেদের মধ্যে তোমার মাথায় রাখতে হবে নিরেট অস্থি, যেটা নিরেট অস্থির মেইন উপাদান হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র, নিরেট অস্থির মূল উপাদানই। তারপর নিরেট অস্থিতে অনেক কিছু থাকে, ক্যানালিকুলি, ল্যাকুনা, এগুলো তোমরা পারবা আশা করি, এখান থেকে বিস্তারিত কিছু পড়ার নাই। তারপর স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থির মূল উপাদান হচ্ছে ট্রবিকুলা। তোমাকে বলবে স্পঞ্জি অস্থির একক কি? স্পঞ্জি অস্থির একক হচ্ছে ট্রবিকুলা। তারপর এখান থেকে আর কিছু লাগবে না, এখান থেকে এই এমসিকিউটা লাগবে। শিশুদের প্রায় সকল অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি।
তারপর স্তন্যপায়ীদের করটিকা, চ্যাপ্টা হাড়, বৃহৎ অস্থি, এগুলো হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি। বিভিন্ন ধরনের স্পঞ্জি অস্থি থাকে, পাখিদের সকল অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি। এতটুকু পর্যন্ত পড়লেই হবে। তারপরে দেখো এখানে কিছু এমসিকিউ আছে, যে লম্বা অস্থি কোনগুলো, হিউমেরাস, ফিমার, লম্বা অস্থি। খাটো বা ক্ষুদ্র অস্থি কোনগুলো, এগুলো বাকি যেগুলো করতল এবং পদতলের অস্থি, এটা লাগবে না। চাপা অস্থি কোনগুলো, স্টার্নাম, কোরটি, প্যারাইটাল, এগুলো বোনগুলো যতগুলো। অনিয়ত অস্থি কোনটা, এটা ইম্পর্টেন্ট, পশুরকা অনিয়ত অস্থি। তারপরে বায়ুপূর্ণ অস্থির এক্সাম্পল কি, বায়ুপূর্ণ অস্থির এক্সাম্পল হচ্ছে ম্যাক্সিলা, স্ফ্যানয়েড, এগুলো আসে, এবং এগুলো যেন আমরা ভাইয়া ভালো মতো মোটামুটি ভাবে পারি। তাহলে তোমাকে যদি বলে নিরেট অস্থি এবং স্পঞ্জ অস্থির মধ্যবর্তী পার্থক্য কি, দুইটা পার্থক্য পড়বা। হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে কোথায়, থাকে না কোথায়, আচ্ছা এখানে থাকে, থাকে না, এখানে ট্রবিকুলা থাকে স্পঞ্জ অস্থিতে। নিরেট অস্থির মধ্যে 80% নিরেট অস্থি এবং স্পঞ্জ অস্থির মধ্যে 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। তারপর নিরেট অস্থির মধ্যে ফিমার এবং হিউমেরাস, এই ধরনের অস্থি হচ্ছে নিরেট অস্থি, এবং স্পঞ্জি অস্থি বিভিন্ন ধরনের চ্যাপ্টা যে হাড়গুলো, ওগুলো হচ্ছে স্পঞ্জি অস্থি। এতটুকু পড়লেই আমাদের মোটামুটি আনো। তারপরে অস্থির কাজ কি, এগুলো লাগবে না, এগুলো কোথাও আসে না। তারপরে হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থির প্রকারভেদ আমরা একটু পরে শুরু করি, 2 মিনিট ব্রেক দিই, 2 মিনিট পরে আবার শুরু করতেছি এখান থেকে। আচ্ছা, তার পরবর্তী টপিকে চলে যাই সরাসরি। তার পরবর্তী টপিকের মধ্যে এখানে কিছু তরুণাস্থির প্রকারভেদ দেওয়া আছে। তরুণাস্থির প্রকারভেদের মধ্যে ভাই মাথায় রাখবো যে স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায়, স্থিতিস্থাপক পাওয়া যায়, তারপরে শ্বেততন্তুময়, আর একটা হচ্ছে পিত্তন্তময়। শ্বেততন্তুময় বা পিত্তন্তময় কোনটা জানা ছিল, স্থিতিস্থাপকের পিত্তন্তময়। আর আরেকটা হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড, যেটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্বচ্ছ বা হাইলিন। হাইলিন তরুণাস্থি কোথায় থাকবে, নাকে থাকবে, কানে থাকবে, আর গলায় থাকবে। যেমন নাকের মধ্যে কোথায়, নসিকা। তারপরে কান কোথায়, কানে হচ্ছে কর্ণকুহর। গলা কোনটা, শ্বাসনালী। এই তিনটা মনে রাখলেই হবে, শ্বাসনালী। তিনটা জায়গায় স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, পিত্তন্তময়ের মধ্যে থেকে কি মনে রাখবো ভাইয়া, ট্রিপলি। ট্রিপলি দিয়ে মনে রাখি কি, ত্রিপলির একটা হচ্ছে এক্সটার্নাল এয়ার, মানে হচ্ছে বহিকর্ণ, বহিকর্ণ বা পিনা। তারপর আরেকটা দিয়ে এপিগ্লটিস, এই যে এপিগ্লটিস। আরেকটা দিয়ে ইউস্টিশিয়ান টিউব, ইউস্টিশিয়ান টিউব। তিনটা ওয়ার্ড এখানে, তিনটা ওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে তরুণাস্থির প্রকারভেদগুলো এখান থেকে পারবো। স্থিতিস্থাপক বা পিত্তন্তময়ের এক্সাম্পল। তারপরে শ্বেতন্তময়ের এক্সাম্পল গুলো তোমার পড়া লাগবে না। ক্যালসিফাইডের এক্সাম্পল পড়বা, হিউমেরাস এবং ফিমারের মস্তকে থাকে ক্যালসিফাইড, এটা তোমরা এমনি পারো।
অস্থি তরুণাস্থি পার্থক্য নট সো ইম্পর্টেন্ট। অস্থির পার্থক্যের মধ্যে পেরিকন্ডিয়াম থাকে তরুণাস্থি এবং পেরিঅস্টিয়াম থাকে অস্থির আবরণী। এই পেরি মানে হচ্ছে একটা আবরণীকে নির্দেশ করবে, পেরিঅস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম, পেরিকার্ডিয়াম। আচ্ছা দেখো তো মনে আছে কিনা পেরিকার্ডিয়াম। দেখো কার্ডিয়াম মানে কিন্তু হার্ট, তাহলে হার্টের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম এবং পেরিকন্ড্রিয়াম এটা হচ্ছে তোমার তরুণাস্থির আবরণ। এই তরুণাস্থি বা কোমলাস্থি এটার আবরণকে বলবো পেরিকন্ড্রিয়াম। আর পেরিঅস্টিয়াম বলবো অস্থির আবরণ যেটা, ওটাকে বলবো পেরিঅস্টিয়াম। ঠিক আছে, পারা যাবে এতটুকু। তারপরে দিকে আরো কিছু কথাবার্তা আছে দেখো। থোরাসিক কশেরুকা, এটার আকৃতি কেমন? হৃৎপিণ্ড আকৃতির। তারপর এখান থেকে মাথায় রাখতে হবে লাম্বার কশেরুকা। লাম্বার কশেরুকার মধ্যে মেমারি প্রসেস এবং অ্যাক্সেসরি প্রসেস থাকে। তারপর এখান থেকে মাথায় রাখতে হবে তোমার ক্যাপিচুলাম ব্রকলি, এটা লাগবে না। আচ্ছা এই ছবিটা থেকে খেয়াল করো, এটা হচ্ছে রেডিয়াস আনলার ছবি। রেডিয়াস আনলার ছবির মধ্যে তোমাকে বলবে যে স্টাইলেট প্রসেস এটা কোথায় থাকে, রেডিয়াস আনলাতে থাকে স্টাইলেট প্রসেস। তোমাকে বলবো ওলেন প্রেরণ প্রসেস কোথায় থাকে, রেডিয়াস আনলাতে থাকে। টকলিয়া নচ কোথায় থাকে, রেডিয়াস আনলাতে থাকে। এতটুকু যেন পারি। তারপরে দিকে আবার তুমি যদি ফিমারের ছবি দিকে খেয়াল করো, ফিমারের মধ্যে কি থাকে, বড় টিউবারকল, ছোট টিউবারকল। টিউবারকল গুলো কোথায় থাকে, ফিমারে থাকে। কি যে ফিমারের ছবি এটা না, সরি হিউমেরাসের ছবি, সরি হিউমেরাসের ছবি, তাই তো বলি। বড় টিউবারকল ছোট টিউবারকল গুলো হিউমেরাসে থাকে। ডেলটয়েড রিচ হিউমেরাসে থাকে। অ্যানাটমিক্যাল গ্রিবা সাথে সার্জিক্যাল গ্রিবা, আর এটা মনে রাখবো সার্জিক্যাল গ্রিবা, এগুলা থাকে হিউমেরাসে। তারপর ওলেন ক্রেনন ফসা হিউমেরাসে থাকে। এগুলো যেন আমরা পারি ভাইয়া। তারপরের দিকে আমরা খেয়াল করব এখানে এখানে ফিমারে। ফিমারের দিকে মনে রাখবা টোকেন্টার, এটা কোথায় থাকে, ফিমারে থাকে। বড় টোকেন্টার ছোট টোকেন্টার ফিমারে থাকে। এবং এপিকন্ডাইল থাকে কোথায়, ফিমারে থাকে এপিকন্ডাইল। এই দুইটা পড়লেই হবে, না পারলে দরকার নেই। না পারলে তোমার মনে রাখা দরকার নেই, কেন? কারণ হচ্ছে একটু করে এমসিকিউ সলভ করবো, এমসিকিউতে বেশি ফোকাস দিতে হবে। টিবিয়া ফিবুলার মধ্যে মনে রাখবা ম্যালিউলাস থাকে, টিবিয়া ফিবুলাতে ম্যালিউলাস থাকে। তারপরে থেকে এখানে রৈখিক পেশির আরেক নাম ঐচ্ছিক পেশি। তারপর মসৃণ পেশির আরেক নাম অনৈচ্ছিক পেশি। এবং হৃৎপেশি তো হৃৎপেশি, তিন ধরনের পেশি পাওয়া যায়। যে তিন ধরনের পেশির মধ্যে রৈখিক পেশি এবং ঐচ্ছিক পেশি, এই দুইটা আলাদা আলাদা। রৈখিক পেশি বা অনৈচ্ছিক পেশি বা রৈখিক পেশির আরেক নাম হচ্ছে ঐচ্ছিক পেশি। এটার এক্সাম্পলটা শুধু পড়বা। এক্সাম্পলগুলোর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে, এটা যদি তুমি না পারো সমস্যা নেই, শুধুমাত্র মধ্যচ্ছদাটা পড়বা। মধ্যচ্ছদা এটা ঐচ্ছিক পেশি। এবং এখানে নালী আর গ্রন্থি যেগুলো আছে, যেমন নালী নালী প্লাস জরায়ু যেগুলো আছে, যেমন পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বসন নালী, জরায়ু, এগুলো সবগুলো হইতেছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির আরেকটা নাম কি, মসৃণ পেশি। হৃৎপেশির মধ্যে কি পড়বা, হৃৎপেশি দিয়ে থাকে শুধুমাত্র ইন্টারক্যালেটেড ডিস্ক, এই ওয়ার্ডটা পড়বা। ইন্টারক্যালেটেড ডিস্ক কাদের থাকে, হৃৎপেশিতে থাকে। শেষ, হিসাব শেষ এখান থেকে। তারপরের দিকে আর কিছু লাগবে না এখানে। এখান থেকে আমাদের মনে রাখতে হবে লিভার। আচ্ছা লিভারের মধ্যে প্রথম শ্রেণী লিভারের এক্সাম্পল, দ্বিতীয় শ্রেণী লিভারের এক্সাম্পল এবং তৃতীয় শ্রেণী লিভারের এক্সাম্পল। এক্সাম্পলগুলো মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। লিখবো 1 2 3। টেকনিকটা হচ্ছে মন পাওয়া বড়ই, তারপরে হচ্ছে কঠিন, পদে হইতেছে কাচি, ঠদে হচ্ছে ঠেলা গাড়ি এবং নদে হচ্ছে নীলকাঠি। কিভাবে মনে রাখবো, 3 নাম্বার লিভারের এক্সাম্পল নীল কাটার, 2 নাম্বার লিভারের এক্সাম্পল ঠেলা গাড়ি, 1 নাম্বার এক্সাম্পল হবে ফার্স্ট মন দিয়ে কি, মন দিয়ে হচ্ছে মাথা, মাথা এবং কাঁধ, এটা হচ্ছে মানুষের শরীরের এক্সাম্পল। আর ভাইয়া এটা হচ্ছে বাস্তব এক্সাম্পল এগুলো। তারপরে প দিয়ে হইতেছে এই পা দিয়ে হইতেছে পা, পা বলতে পা এবং পায়ের গোড়ালি। আর ব দিয়ে হইতেছে বাইসেপস, বাইসেপস এবং কুনুই। সোজা কথা বাইসেপস আর কুনুই, বাইসেপস এবং কুনুই। তাহলে এতটুকু দিয়ে আমরা টোটাল 6টা এমসিকিউ পারবো এখান থেকে। দেখো এই ছবির দিকে খেয়াল করো। এখন ছবির দিকে খেয়াল করলে প্রথম শ্রেণী লিভার, এই যে মন পাওয়া করে প দিয়ে কাচি আর মাথা এখানে। তার পরবর্তীতে
ঠেলাগাড়ি, এবং এটা পা, এই যে পা এবং পায়ের গোড়ালি। তারপরে 3 নাম্বার হচ্ছে নেল কাটার এবং বাইসেপস এবং কুনি। 3 নাম্বার এক্সাম্পল। আশা করি এই 3টে টপিক আমরা পারবো এবং 3টা কথা পারবো। তৃতীয় শ্রেণীর লিভারের কাজ এবং তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল। তারপরের দিকে চ্যাপ্টার 10-এ আসি। চ্যাপ্টার 10-এর মধ্যে প্রতিরক্ষার মধ্যে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, যেটা নন স্পেসিফিক। অর্জিত প্রতিরক্ষা, এটা হচ্ছে স্পেসিফিক। সহজাত প্রতিরক্ষা যেটা নন স্পেসিফিক, নন স্পেসিফিকের মধ্যে কিছু এক্সাম্পল আছে। এটা এগুলা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। নন স্পেসিফিক, আচ্ছা নন স্পেসিফিক মানে সহজাত প্রতিরক্ষা, মানে যেটার মধ্যে তোমার জীবাণু, যে জীবাণু আসুক না কেন সব জীবাণুকে সেটাকে ডিফেন্ড করতে পারে। বাট স্পেসিফিক বা অর্জিত প্রতিরক্ষার মধ্যে একটা স্পেসিফিক জীবাণু আসবে যেটা অর্জন করে আসবে। এবং অর্জিত প্রতিরক্ষার যে এই 3টা অংশ, লিম্ফোসাইট, অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ, এই 3টার এক্সাম্পল তোমার আগে মুখস্থ করতে হবে। লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ 3টা অর্জিত প্রতিরক্ষার আন্ডারে পড়ে। সহজাত প্রতিরক্ষার মধ্যে যে এটা হচ্ছে প্রথম প্রথম এবং এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। প্রথম লেয়ারের গুলা সবগুলা দেখবে যে সবগুলো যত সিম্পল সিম্পল নাম আছে ওগুলো সবগুলাই প্রথমে, আর যেগুলো যত জটিল নাম আছে ওগুলো সব হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে, মানে 2 নম্বরে আসবে। 2 নম্বরের মধ্যে যেমন ফ্যাগোসাইট, মারণকোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট, ইন্টারফেরন, জ্বর, রক্ত, এগুলো জটিল নাম। এবং সহজ নাম দেখো অস্ত্রুলা, লাসিলিয়া, লোম, ত্বক। এবং এখানে মলত্যাগ, মাইক্রোবায়োম, এই দুইটি একটু আলাদাভাবে মনে রেখো। এই দুইটা যে প্রথম স্তরের আন্ডারে পড়ে। প্রথম স্তর সহজাত প্রতিরক্ষাকে তাহলে 2টা স্তরে ভাগ করব আমরা, প্রথম এবং দ্বিতীয়। এটাই, এতটুকু। তারপরে দিকে আমাদের চ্যাপ্টার 12-এ, সরি চ্যাপ্টার 11, এটা মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 11 এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, যেটা হচ্ছে অনুপাতগুলো। অনুপাতগুলো আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। এবং ম্যান্ডেলের 2টা সূত্র আছে, প্রথম সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রের অনুপাত কত? 3:1। প্রথম সূত্রের অনুপাত হবে 3:1। দ্বিতীয় সূত্রের অনুপাত কত হবে? 9:3:1। প্রথম সূত্রের আবার কিছু ব্যতিক্রম আছে, দ্বিতীয় সূত্রে কিছু ব্যতিক্রম আছে। প্রথম সূত্রের ব্যতিক্রমকে আমি লিখে এইভাবে: অসমতা মানি না। অসমতাতে অধীর অসম্পূর্ণ প্রকটতা, সমতাতে সমপ্রকটতা, মানিতে হচ্ছে মারণজিন। এই যে প্রথম সূত্র 3:1, এটার আবার 3টা ব্যতিক্রম আছে: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণজিন। যেটার মধ্যে প্রথম প্রথম 2টার ব্যতিক্রমের এক্সাম্পল হবে আমাদের 1:2:1। এখানে 1:2:1। মারণজিনের এক্সাম্পল আসবে শুধু 2:1। তাহলে আমরা এগুলো যেন এক্সাম্পলগুলো এবং এটার অনুপাত কত এটা যেন পাই। তারপর দ্বিতীয় সূত্রে আসবে এপিস্টেসিস, প্রকট এপিস্টেসিস, দ্বৈতপোষণ এপিস্টেসিস। আচ্ছা, প্রথমে হচ্ছে পরিপূরক জিন, তারপর হচ্ছে প্রকট এপিস্টেসিস, দ্বৈতপোষণ এপিস্টেসিস। যেটার মধ্যে কিভাবে মনে রাখবো, পরিপূরক জিনের আমাদের যে অনুপাতটা থাকবে ওটা হবে ছোট, তারপরে বড়, তারপরে আবার ছোট। মানে ছোট বলতে ছোট সংখ্যা দিয়ে শুরু হবে 9:7, তারপরে 13:3 বড় সংখ্যা দিয়ে শুরু হবে, তারপরে লাস্টে যেটা দ্বৈতপোষণ এপিস্টেসিস এটা আবার 9:7। এখন আসো এক্সাম্পলে। এক্সাম্পলের মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বৈতপোষণ এপিস্টেসিস। এটার উদাহরণটা মনে রাখা। এটার এক্সাম্পলটা হচ্ছে জন্মগত মুখ বধিরতা। জন্মগত মুখবধির যারা আছে তারাই হচ্ছে দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিসের এক্সাম্পল। এবং পরিপূরক জিন, প্রকট অ্যাপিস্টেসিস, দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিস। এখানে পরিপূরক জিনের মধ্যে একটা এক্সাম্পল আছে মিষ্টি মটর। এটা লাগবে না এক্সাম্পলটা। তারপর মারণ জিনের অনেকগুলো উদাহরণ আছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, অনেকগুলো উদাহরণ আছে।
সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা এই দুইটা উদাহরণ একটু মাথায় রাখতে হবে ভাইয়া। সমপ্রকটতার উদাহরণ হচ্ছে সন্ধ্যামালতী। তারপর সমপ্রকটতা অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যামালতী। সমপ্রকটতা হচ্ছে আন্দোলসিয়ান, মোরগ মুরগি। এই কয়টা জিনিস তোমার একটু কষ্ট করে পড়তে হবে। দেখো আমি সবকিছু লিখে দিছি, এই জিনিসটা একটু জাস্ট রিভিশন দাও। যে মেন্ডেলের দুইটা সূত্র আছে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র ব্যতিক্রমগুলো কি, দ্বিতীয় সূত্র ব্যতিক্রমগুলো কি, প্রথম সূত্রের ব্যতিক্রমগুলোর মধ্যে আবার উদাহরণগুলো কি, একটু কষ্ট করে একটু জাস্ট দেখবা। এত পর্যন্ত দেখা হয়ে গেলে পজ করে যদি দেখো দেখা হয়ে গেলে তারপরে দিকে আসে। এখানে আমি কিছু মানে যেটা বলে দেওয়া আছে ওইটা মানে পিডিএফটা দিচ্ছি, তোমার শুধুমাত্র এটার উদাহরণগুলো লাগবে। তারপর আসে এখানে সেমিলিথাল জিন এবং সাবভাইটাল জিন। এটা কিসের আন্ডারে আসে? এটা হচ্ছে লিথাল জিনের আন্ডারে আসে। সেমিলিথাল জিনের মধ্যে তোমার মনে রাখতে হবে প্রথমে ভাইয়া, সেমিলিথাল জিনের উদাহরণ কি। সেমিলিথাল জিন হচ্ছে সেই জিন যে জিনগুলো 50%-এর কম যদি, আচ্ছা সেমিলিথাল জিন হচ্ছে 50%-এর বেশি যদি মারা যায় জীব, ওগুলো হচ্ছে সেমিলিথাল জিন। এবং 50%-এর কম যদি মারা যায় সেটা হবে সাবভাইটাল জিন। সেমিলিথাল জিনের এক্সাম্পল হবে হিমোফিলিয়া, এবং সাবভাইটাল জিনের এক্সাম্পল হবে লুপ্তপ্রায় ডানা ড্রোসোফিলা মাছের। এই যে বললাম না থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, অনেকগুলো এক্সাম্পল আছে। এক্সাম্পলগুলো শুধু নামগুলো পড়বে, এগুলো যে লিথাল জিনের প্রভাবে হয়। তারপর দিকে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এখান থেকে কিছু লাগবে না। এপিস্টেসিস এখান থেকে ওই যে শুধু যা যা বললাম ওই কয়টা কথা সরাসরি চলে এসো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে। এখান থেকে এগুলো পলিজেনিক ইনহেরিটেন্স এগুলো লাগবে না। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এটা পরীক্ষায় আসবে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো হচ্ছে তোমার প্রথমে প্রশ্ন করবে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এই টাইপের প্রশ্ন করবে। সো এই প্রশ্নগুলো যেন আমরা পারি। সো এটার জন্য এখানে যে কয়টা আছে 8টা উদাহরণ, 8টার মধ্যে 8টা একটু পড়তে হবে। 8টা যেন আমরা পারি এবং কোনটাকে কি ডিফাইন করে এটা যেন পারি। যেমন প্রথমে লাল সবুজ বর্ণাঢ্যতা, এটা তো জানি লাল সবুজ বর্ণাঢ্যতা। হিমোফিলিয়া, হিমোফিলিয়া রক্ততঞ্চন বিলম্বিত হয়। দুই ধরনের হিমোফিলিয়া আছে, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। তারপর ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, পেশিতে সমস্যা, রাতকানা, রাতে দেখতে পারে না। ডায়াবেটিস ইনসিপিটাস, এডিএস হরমোনের সমস্যা, মানে মুদ্রা কথা এখানে শারীরিক অক্ষমতা এবং মূত্রত্যাগ, অস্বাভাবিক মূত্রত্যাগ। ফ্রাজাইল এক্স সিনড্রোম, ফ্রাজাইল এক্স সিনড্রোমটা মনে আছে তো, অটিজম। তারপর হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে অত্যাধিক ঘন লোমের উপস্থিতি। তারপর টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ আস্তে আস্তে স্ত্রীতে পরিণত হয়। দেখো কিভাবে মনে রাখবা, টেস্টিস ছেলেদের থাকে, ফেমিন মানে মেয়ে, তাহলে টেস্টিকুলার ফেমিনাইজেশন মানে পুরুষ স্ত্রীতে পরিণত হয়। তাহলে এই কয়টা কথাবার্তা যেন আমরা পারি এবং সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো যেন পারি, এতটুকু পারলেই মোটামুটি এনাফ। তারপরের দিকে আমাদের আরএইচ এর কিছু কথাবার্তা আছে, এই ব্লাড গ্রুপের জিনিসগুলো একটু দেখে ফেলবা। আমি বিস্তারিত কিছু বললাম না, জাস্ট দুইটা কথা, যে ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা এবং এবি পজিটিভ হচ্ছে সার্বজনীন গৃহীতা। এবি পজিটিভ সবার কাছ থেকে নিতে পারে, ও নেগেটিভ সবাইকে দিতে পারে। তারপর থেকে এখানে আরএইচ জনিত জটিলতা হচ্ছে এরিথ্রোপ্লাস্টোসিস ফিটালিস, এবং 72 ঘন্টার মধ্যে তোমার এনটিডি টিকা দিতে হয়। প্রথম সন্তান হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে এনটিডি টিকা দিতে হয়, এতটুকু পর্যন্ত মাথায় রাখবো। তারপরে 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 এখান থেকে ডারউইন এবং ল্যামার্কিজমের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। একটা কথায় মাথায় রাখবো এখান থেকে, ল্যামার্কবাদের মধ্যে, ল্যামার্কবাদ হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এরকম কথা আছে না একটা, হ্যাঁ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এবং ডারউইন বলছে যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, যেটার মধ্যে ডারউইনটা অধিক সমাদৃত এবং ল্যামার্কটা কম সমাদৃত। এতটুকু পড়লে আমাদের হবে এখান থেকে। তারপরে তুমি যদি চাও যে গ্রন্থগুলোর নাম এটা একটু দেখে ফেলতে পারো, সব তো আর পড়াই দেওয়া সম্ভব না, একটু জাস্ট দেখে ফেলবো গুলো। তারপরে দিকে আমরা সরাসরি চলে এমসিকিউতে চলে যাই। এমসিকিউতে যাওয়ার আগে আরেকটা এমসিকিউ কথা আছে, সমবৃত্তীয় অঙ্গ কোনগুলা, পাখির ডানা, প্রজাপতির ডানা, এবং বাকি যেগুলো আছে ওগুলো সব হচ্ছে সমসংস্থ অঙ্গ। পাখির ডানা, বাদুরের ডানা, তিমির সিল, ফ্লিপার, এগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গ। তারপর এখানেও একটা ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে দুইটা কথা মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে মানুষের উদ্ভব হয় প্লিওসিন ইপোকে, মানুষের উদ্ভব হয়, এবং আর কিছু লাগবে না, এতটুকু পড়লেই হবে। তারপরে দিকে এই যে এখান থেকে একটা এমসিকিউ আসবে, আর্কিওপটেরিক্স এটা কোনটা সংযোগস্থল। আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ এবং পাখি, এই দুইটা সংযোগস্থল হচ্ছে আর্কিওপটেরিক্স। এখান থেকে আর কিছু লাগবে না। হাক্সলে বলেছিল যে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস ওয়ার্ডটা, আর এখান থেকে মোটামুটি কিছু লাগবে না। সরাসরি চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি কিছু। এমসিকিউ প্র্যাকটিস করার আগে আমি তোমাদের আরো 2 মিনিট ব্রেক দিই, ব্রেক দেওয়ার পর আবার এমসিকিউতে চলে আসি।
আচ্ছা, এমন কিছু এমসিকিউ সলভ করবে যেগুলো অনেকবার করে অনেক ভার্সিটিতে অনেক জায়গায় আসছে, এবং যেগুলো স্পেশালি গুচ্ছ 22-23 আসছে ওগুলো একটু সলভ করার চেষ্টা করবে, এবং ওগুলো দেখার চেষ্টা করবা যে এগুলো আদৌ আমি যেগুলো যেগুলো পড়াইছি না ওইখান থেকে ঘুরে ফিরে দেখবে যে আসছে। আচ্ছা, সরাসরি চলো কিছু এমসিকিউতে যাই। প্রথম এমসিকিউ যে রেডুলা থাকে কাকের। অবশ্যই আমরা এটা সবাই জানি, রেডুলা থাকে হচ্ছে মলাস্কা পর্বতে। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপ? একমাত্র 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হচ্ছে কুমিরে। তারপর এখান থেকে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোনগুলা? অ্যাক্টিনোপটেরিজি। তারপর কন্ডিকথিস হচ্ছে তরুণাস্থিময়, অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে অস্থিময়। তারপরে তরুণাস্থিময় হাঙর কোন ধরনের আইস থাকে? ওই যে তোমাকে বললাম না যে আইসের কথাগুলো, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, ওগুলো। যেটার মধ্যে তরুণাস্থিময় মাছ হচ্ছে কন্ডিকথিস, তারপরে অ্যাক্টিনোপটেরিজি, তারপরে সার্কোপটেরিজি। প্রথমটা হবে প্লাকয়েড, তারপর হচ্ছে সাইক্লোটিনয়েড, তারপরটা হচ্ছে গ্যানয়েড। তাহলে তরুণাস্থিময় হাঙ্গর মাছে কি থাকে? প্লাকয়েড আইস থাকে। এগুলো যেন আমরা পারি পরীক্ষায়, ভুল করলে সর্বনাশ। আর্থ্রোপোডা পর্বের প্রাণী কোনটা? আর্থ্রোপোডা দেখো, জেলিফিশ, স্টারফিশ, সিলভার ফিশ, তারপর গোল্ড ফিশ। যেটার মধ্যে কোশ্চেন হচ্ছে কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। একটু না পড়লে পারা যাবে না এটা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী জেলিফিশ তো এটা নিডারিয়া পর্ব, স্টারফিশ তো অ্যাকানোডার্মাটা, গোল্ড ফিশ না। এটার মধ্যে সিলভার ফিশ একমাত্র ব্যতিক্রম, সিলভার ফিশ অ্যান্সার। তারপর মেন্টল নামক পাতলা আবরণ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? মলাস্কাতে, আমরা একটু আগে পড়ে আসলাম। তারপর আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের গহ্বরকে কি বলা হয়? আর্থ্রোপোডা পর্বের গহ্বরকে বলা হয় হিমোসিল। হিমোসিল, সিলম না কিন্তু, হিমোসিল। তারপর প্রাণীর নামকরণের আন্তর্জাতিক পদ্ধতি কোনটা? ICZN, ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। তারপরে ভাইয়া প্রাণী জগতের কোন পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ নেফ্রিডিয়া? খুব ইম্পর্টেন্ট, একটু আগে আমরা পড়ে আসলাম। অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। তারপর এখান থেকে সর্বাধিক সংখ্যক প্রজাতি কোথায়? সর্বাধিক সংখ্যক প্রজাতি হচ্ছে আর্থ্রোপোডাতে, তারপরে 2 নাম্বার হচ্ছে মলাস্কাতে। তারপরে ভল্লাকার প্রাণী কারা? ভল্লাকার বা বলনামাকার প্রাণী হচ্ছে সেফালোকর্ডাটা। এগুলো একটু দেখে রাখো। ত্রিভ্রূণীয় স্তর প্রাণীর মধ্যে কোনটি থাকে? ত্রিভ্রূণীয় স্তর প্রাণীর মধ্যে থাকে হচ্ছে আমাদের নেমাটোসিস্ট, এটা কোনো কিছুই না। সিলম তো, সিলমই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পলিপ দশা, এটা কোনো অ্যান্সার হবে না। ম্যাসোগ্লিয়া তো হবে না। ম্যাসোগ্লিয়া থাকে হচ্ছে দ্বিভ্রূণীয় স্তর, যাদের 2টা ভ্রূণীয় স্তর আছে তাদের মধ্যবর্তী যে লেয়ারটা ওইটা হচ্ছে ম্যাসোগ্লিয়ার লেয়ারটা। আমরা একটু আগে তো পড়ে আসলাম। সিলম শুধুমাত্র এখানে অ্যান্সার। তারপরে নিম্নের কোনটি অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী? অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী হবে আমাদের বাংলাদেশের যেগুলা যেগুলা আছে ওগুলো সবই। ইলিশও হবে, রুইও হবে, 2টা অ্যান্সারই হবে। তারপরে দেখো যেগুলো অনেকবার করে আসছে ওদিকে যায়, এগুলো দেখো সবগুলো একই টাইপের প্রশ্ন বারবার আসছে, তার জন্য তো শুরুতে বইটা একটু নিয়ে বসলাম। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? জাতীয় পাখি কপসাইচাস সোলারিস, দোয়েল। এগুলো আসলে তো আমাদের পারতে হবে, এই অ্যাটেনি হাও। নিম্নের কোনটি উভলিঙ্গ প্রাণী? মানুষ তো উভলিঙ্গ না, হাঙর তো উভলিঙ্গ না, ক্যাচো, ক্যাচো হচ্ছে উভলিঙ্গ। তারপরে দিকে নিচের কোনটা উভচর প্রাণী? এগুলা একটু পড়ে ফেলবা, এটা খুব একটা নেসেসারি না এগুলো আমাদের। তারপরে দিকে যেটা বেশি বার করে আসছে ওগুলা ওগুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, এগুলা পারবা না। নিচের কোনটা আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত? চিংড়ি। বেসিক প্রশ্নগুলো দিবে, আর বেসিক প্রশ্নগুলো যেন তুমি ভুল না করো, এগুলা এগুলাই পারবা, আসবে এবং এগুলাই আসবে, এগুলাই পারবা। গলদা চিংড়ি বৈজ্ঞানিক নাম কি? এটা একটু দেখে ফেলো। দেখো এটা কতবার করে আসছে। প্রাণীবিজ্ঞানে যে শাখায় উভচর এবং সরীসৃপ সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়? হার্পোয়েটোলজি। এটার জন্য পারি আমরা, এবং এটা একটা ভার্সিটিতেও আসা প্রশ্ন এখান থেকে। তারপরে দিকে দেখো এটা কতবার করে আসা প্রশ্ন একটা, নিচের কোনটি মাছ না বললে ভুল হবে? মাছ না বললে ভুল হবে। ঘোড়া মাছ, চিংড়ি মাছ, তিমি মাছ, তারা মাছ। যেটার মধ্যে ঘোড়া মাছ, ঘোড়া মাছ মাছ না বললে ভুল হবে, এটা আবার কেমন প্রশ্ন? আচ্ছা, তারা মাছ একটা মাছ, যেটা বললে ভুল হবে, কারণ তারা মাছ হচ্ছে একটি অ্যাকানোডার্মাটা। তিমি মাছ, তিমি মাছ বলে ভুল হবে কারণ তিমি হচ্ছে একটা ম্যামালিয়া পর্ব। চিংড়ি মাছ এটা তো আর্থ্রোপোডা। বাকি যেটা থাকে ঘোড়া মাছ, এটাই এক্সাম্পল, এটাই অ্যান্সার। অ্যাসেলোমেট কোনটা? এগুলো পারা যাবে। ইলিশ মাছের কোন শ্রেণীর আন্ডারে পড়ে? অ্যাক্টিনোপটেরিজির আন্ডারে পড়ে, এটা আমরা সবাই জানবো। বা অ্যাক্টিনোপটেরিজি এখানে অস্টিকথিসও বলা যায়। অস্টিকথিসের বাংলা হচ্ছে যারা তরুণাস্থিময় মাছ তারা হচ্ছে অস্টিকথিস। তারপর নেফ্রিডিয়া নেই কাদের? ভালো কোশ্চেন, নেফ্রিডিয়া নেই কাদের? নেফ্রিডিয়া, ক্যাচো, চোখ, নেরিস, এই 3টে হচ্ছে অ্যানেলিডা। সো নেফ্রিডিয়া নেই আরশোলাতে। আরশোলা হচ্ছে আর্থ্রোপোডা। এগুলো পারা যাবে, এগুলো পারা যাবে, এগুলো সবগুলোই মোটামুটি পারা যাবে। তারপরে দেখো নিচের কোনো সত্য নয়, এগুলো একটু পড়ে ফেলবে। ইনসুলিন তৈরি করে যে অঙ্গ, যকৃৎ ইনসুলিন তৈরি করে নাকি অগ্নাশয়? অগ্নাশয়। অগ্নাশয়ের আলফা সেল থেকে বিটা সেল থাকে, আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন। তারপরে
সাউথে অনেকগুলো প্রশ্ন আসছে। গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে কোথায় সঞ্চিত থাকে? যকৃতে। যকৃতে গ্লাইকোজেনেসিস হয়, গ্লুকোনিওজেনেসিস হয়, সবকিছুই হয়। মোদ্দা কথা গ্লুকোজ সঞ্চিত থাকে যকৃতে, গ্লাইকোজেনও থাকে যকৃতে। ক্ষুদ্রান্তের বাইরের প্রাচীরের ভিতরের দিকে সর্বশেষ স্তরের নাম কি? খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার করে আসা প্রশ্ন, মিকোসা, অনেকবার করে আসা প্রশ্ন। তারপরে ট্রিপসিন কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? ট্রিপসিন, ট্রিপসিন হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। একটু আগে পড়ে আসলাম, এগুলো পারা যাবে, এগুলো পারা যাবে, একটু দেখে নিবা সবগুলো। আমিষ পরিপাকে অংশগ্রহণ করে না কোনটা? পেপসিন করে, ট্রিপসিন করে, লাইপেস করে না। লাইপেস করে না। মানুষের উপরের চোয়ালে ছেদন দাঁত কয়টা? আচ্ছা, দাঁতের সংকেত মনে আছে? ICPM 2102। এটা ছিল ছোট বাচ্চাদের। আর বড়দের হচ্ছে ICPM 2123। এটা তার মানে কোশ্চেনটা হচ্ছে ছেদন দাঁত। ছেদন দাঁত হচ্ছে ক্যানাইন। ক্যানাইন দাঁত হচ্ছে একটা থাকে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে একটা। তার মানে টোটাল উপরে চোয়াল চাইছে না, উপরে চোয়ালে থাকবে দুইটা। ICPM এটা কিন্তু তোমার একটা অর্ধ চোয়ালের ক্ষেত্রে, অর্ধ চোয়ালে, তাহলে দুইটা থাকবে। হ্যাঁ, তারপর আন্তরিক ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজে ভেঙে কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে। আন্তরিক ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে কি পরিণত করে? এখানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে ভাইয়া, ল্যাকটোজ। ল্যাকটোজ হচ্ছে কিন্তু একটা কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেটকে আমরা একটু আগে পড়াশোনা না, কার্বোহাইড্রেটকে ভাঙলে কিসে পরিণত হয়? গ্লুকোজে। সো ল্যাকটোজ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে ভাঙলে গ্লুকোজে পরিণত হয়। এটা পারবো আমরা। তারপর আইল্যান্ডস অফ ল্যাঙ্গানেজ কোথায় থাকে? ইজি কোশ্চেন, অগ্নাশয়। একদম সবগুলো ইজি প্রশ্ন তোমাকে দিবে, তুমি জাস্ট দাগায় দাগায় ধুমধাম দাগায় এসে পড়বা। এগুলো বইয়ের মানে বইয়ের এমসিকিউ মানে কি? এগুলো যে প্রিভিয়াস এর আসে এমসিকিউ, এগুলো যেন সব পারো। ভিটামিন AD, E, K, B12 কোথায় সঞ্চিত হয়? সবকিছু মনে করবা যে সবকিছু যকৃতে সঞ্চিত হয়। কোনো কথা নাই, সবকিছু যকৃতে সঞ্চিত হয়, হিসাব নিকাশের বাইরে আর আর কিছু নাই। পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস পিত্তথলিতে জমা থাকে, বাট উৎপন্ন হয় কোথায়? যকৃতে উৎপন্ন হয়। যখন তুমি ছবিটা দেখবা, দেখবা যে যকৃতের ছবি এবং যকৃতের ছবির নিচে এখানে পিত্তথলির ছবি। অগ্নাশয়ের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। পিত্তথলিতে কি হয়? জমা থাকে, জমা। দেন গ্লাইকোজেন কোথায় বেশি সঞ্চিত হয়? গ্লাইকোজেন, গ্লাইকোজেন যকৃতে। আচ্ছা বললাম না কোথায় কি কি সঞ্চিত হয়? সঞ্চিত হয় বললেই যকৃত, হিসাব শেষ। সঞ্চিত হয় বললেই যকৃত। তারপরে আইলার্স অফ ল্যাঙ্গারেন্স কোন ধরনের কোষ থেকে ইনসুলিন ক্ষরণ করে? আইলার্স অফ ল্যাঙ্গারেন্স একটু আগে পড়ে আসলাম, বিটা সেল থেকে ইনসুলিন, আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন। তারপরে দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কি? কেসিন। এটা আমরা সবাই জানি, এগুলো পারবো। তারপরে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটা? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে স্কিন। সর্ববৃহৎ, আচ্ছা অঙ্গ তো চাইনি, অঙ্গ বললে দেখো সর্ববৃহৎ অঙ্গ, এটা যদি বলে তাহলে আমরা দেখাবো হচ্ছে ত্বক বা আমাদের স্কিন। আর যদি তোমাকে বলে সর্ববৃহৎ গ্রন্থি কোনটা, তখন যকৃৎ অবশ্যই। তো এই চ্যাপ্টারে ইজি ইজি প্রশ্ন, পরিপাক শোষণ থেকে ইজি ইজি প্রশ্ন আসবে এবং এগুলো আমরা পারবো। দেখো পাকস্থলীর কোন কোষ থেকে ACL গঠিত হয়? পাকস্থলীর টোটাল 4টা সেল থাকে। অক্সেন্টিক বা প্যারেটাল সেল থেকে ACL গঠিত হবে। তারপরে মিউকাস সেল থেকে তো মিউকাসই গঠিত হবে। আরজিটি সেল থেকে সেরোটোনিন এবং জাইমোজেনিক কোষ থেকে পেপসিনোজেন গঠিত হবে। তাহলে ACL গঠিত হবে কই থেকে? অক্সেন্টিক বা প্যারেটাল সেল থেকে। তারপরে টায়ালিন নিঃসৃত হয় কোন অঙ্গ থেকে? টায়ালিন নিঃসৃত হবে লালাগ্রন্থি থেকে, ইজি কোশ্চেন। ল্যাকটেজ এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাকে সাহায্য করে? ল্যাকটেজ কি নিজেই একটা শর্করা, তাহলে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করবে। তারপরে মানব শরীরের সব থেকে বড় গ্রন্থির নাম কি? একটু আগে পড়ে আসলাম, বারবার একই প্রশ্ন। কোথায় ইউরিয়া তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় কোথায়? এই প্রশ্ন যদি ভুল করো সর্বনাশ। ইউরিয়া তৈরি হয় হচ্ছে যকৃতে। বৃক্কে কি তৈরি হয়? মূত্র, মূত্র। ইউরিয়া তৈরি হয় কোথায়? যকৃতে। তারপরে নিচের কোনটি রাসায়নিক গবেষণাগার হিসেবে পরিচিত? একদম ইজি প্রশ্ন, যকৃত। এগুলা ভুল করলে সর্বনাশ। ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? এগুলা পড়ানোর কোনো দরকার নেই ভাই, এগুলা তোমরা পড়াইলে আরো তোমাদের নিজেরই ক্ষতি। দরকার নেই ভাই, এগুলা সবই পারবা। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি কি থাকে? একটু আগে পড়ে আসলাম, টাইলিন এবং মল্টেস থাকে। লালারস থেকে টাইলিন এবং মল্টেস থাকে লালা গ্রন্থিতে। সিম্পল। প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের মধ্যে থেকে। আচ্ছা দেখো তো কোনটা স্বাভাবিক মৃত্যু নাই? আমরা যদি এটা নাও বলি তারপরেও পারবো, এটা হাইড্রা। কারণ এটা ছোটবেলা থেকে গল্প শুনে আসতেছে, হাইড্রাকে যতই কাটো না কেন হাইড্রা আবার নতুন করে গজায়। তারপরে ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য খোলস বদলানোর প্রক্রিয়াকে বলা হয় মোল্টিং, না?
মোল্টিং, মোস্ট প্রবাবলি মোল্টিংই হবে অ্যান্সার। মোল্টিং, একডাইসিস, একডাইসিস বা মোল্টিং দুইটাই দেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক ঝনন হয়? এটা পারবা না? হালদা নদীতে, এটা তো পারবা, সবই পারবা। আসলে কি পড়াইতেছি, সবই পারবা। মাছ পানি নিচে শ্বাস নিতে তার শরীরের কোন অংশ ব্যবহার করে? মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, তাহলে ফুলকাতে ব্যবহার করবে। এখান থেকে একদম ইজি, এগুলা দরকার নেই তোমার। তুমি জাস্ট পড়ে পড়ে যাবা, দাগে দাগে যাবা, এখান থেকে কিছু না। আমি জাস্ট কয়েকটা প্রশ্ন দেখাই যেটা অনেকবার করে আসছে, ওগুলো একটু দেখাই। এই যে দেখো, অসম্পূর্ণ রূপান্তর কোথায় ঘটে? দুই ধরনের রূপান্তর আছে, মেটামরফোসিস দুই ধরনের হয়, এটা হচ্ছে সম্পূর্ণ আর একটা হচ্ছে অসম্পূর্ণ। সম্পূর্ণ রূপান্তর হয় হচ্ছে মৌমাছির ক্ষেত্রে, তারপরে হচ্ছে, হ্যাঁ মৌমাছির ক্ষেত্রে। আর যদি বলে অসম্পূর্ণ রূপান্তর, তখন আসবে ঘাস ফড়িং এর ক্ষেত্রে, ঘাস ফড়িং, আরশোলা, এগুলাতে। হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্করা জাতীয়। হাইড্রা শুধুমাত্র মাংসাশী। হাইড্রা যেহেতু মাংসাশী, তাহলে হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাক করবে? আমিষ, স্নেহ, এগুলা। শর্করা করবে না। তারপরে অ্যালারি পেশির সাথে সংযুক্ত হচ্ছে হৃৎপিণ্ড, এগুলো আমরা পারবো, এগুলো পারবো, মোটামুটি দেখে ফেলবা। সবগুলোই দেখে ফেলবা, কোনো সমস্যা নেই, তোমার দেখতে 2 ঘন্টাও লাগবে না এগুলো পড়তে। মানুষের 1 গ্রাম হিমোগ্লোবিনে অক্সিজেন কতটুকু বহিত হয়? এটি একটু পড়ে যাইতে হবে, না পারলে মনে থাকবে না, 1.34 মিলিলিটার। তারপর তারপর এখান থেকে আর ওইভাবে কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ নাই। দেখো, হাইড্রার কোষে যে হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিন তরলে পূর্ণ ক্যাপসুলটি কি বলা হয়? নেমাটোসিস্ট, সাইটোসিস্ট, নিডোসিল, ওভারকুলাম। একটু আগে আমি যখন শুরুই করছি কিন্তু হাইড্রা চ্যাপ্টারে নেমাটোসিস্ট দিয়ে, নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে। দেখো কত ইজি কোশ্চেন, হিপনোটক্সিন থাকে কোথায়? নেমাটোসিস্টে থাকে। একদম সিম্পল কোশ্চেন, এমনও কোশ্চেন না যে কোন কোন নেমাটোসিস্টে থাকে বা কোন কোষিকাতে থাকে, কোষিকাতে থাকে, ওরকম কোনো প্রশ্ন না, সিম্পল কোশ্চেন। হিপনোটক্সিন থাকে কই? নেমাটোসিস্টে থাকে। সো এর থেকে ইজি প্রশ্ন যদি তোমার, দেখো কতবার করে আসছে বিইউতে, 2বার আসছে। এর থেকে ইজি প্রশ্ন দেখো, ট্রিগারের মতো কাজ করে কোনটা? চিল্লাই চিল্লি একটু আগে বললাম, নিডোসিল থাকে, নিডোসিল, নিডোসিল হচ্ছে ট্রিগারের মতো। ক্লাস শেষ করে আসতেছি। তারপরে তারপরে মানব শরীরে রক্ত সংবহনতন্ত্র, এখান থেকে দেখো সবগুলো ইজি প্রশ্ন। রক্ত জমাট বাতে সাহায্য করে কোনটা? ক্যালসিয়াম। তারপরে মানবদেহের অ্যান্টিবডি তৈরি করে কোনটা? অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে, আমরা জানি অ্যান্টিবডি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লিম্ফোসাইট। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। দেখো আবার বলি, ডাব্লিউবিসি 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। ডাব্লিউবিসি কে 2 ভাগে ভাগ করবো আমরা, গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। এই গ্র্যানুলোসাইট গুলো 3টা, পিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, যেটা মতে লিম্ফোসাইট, লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। এটা আমরা একদম ইজিলি পারবো, লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তারপরে ভাইয়া বাকিগুলোর কাজ কি? যেমন নিউট্রোফিল এবং মনোসাইট দুইটার কাজ ফ্যাগোসাইটোসিস করা, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে দেখবা। তারপরে ইউসিনোফিলের কাজ কি? কৃমির লার্ভা ধ্বংস করা, অ্যালার্জিতে সাহায্য করা। দেখো মনে রাখার টেকনিক কি? ইউসিনোফিল ই, কৃমি, অ্যালার্জি, ই দিয়ে সবকিছু ই। আবার আরেকটা কোশ্চেন আসবে এখানে, ইমিউনোগ্লোবুলিন ই। তারপরে ব্যাসোফিলের কাজ কি? হ্যাপারিন, হিস্টামিন খরিত করা। লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা। তারপর বিলিরুবিন তৈরি করে কে? বিলিরুবিন তৈরি করে, নিচের কোনটি বিলিরুবিন তৈরি করে? অবশ্যই আরবিসি, কারণ আরবিসি ভেঙেই বিলিরুবিন তৈরি হয়। রক্ত জমার বাধার জন্য কোনটি প্রয়োজন হয় না? আমরা জানি হরমোন থরমোন, এটা তো কোথাও পড়িনি, হরমোন প্রয়োজন হয় না। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, প্লাটিলেট, এগুলা দরকার হয়। আচ্ছা, 4টা ক্লটিং ফ্যাক্টর দরকার হয়। 4টা ক্লটিং ফ্যাক্টরের ওই যে ফুল পরে টুপ পরে, ওইভাবে মনে রাখবা, ফুল পরে টুপ করে দিয়ে পারা যাবে। কৃত্রিম পেসমেকার ব্যাটারি কিসের তৈরি? এটা শুধু পেসমেকার থেকে শুধু আমি একটা ওয়ার্ডই বলছি, লিথিয়াম ব্যাটারি, এতটুকু মনে রাখতে, এতটুকুই, লিথিয়াম ব্যাটারি, এটাই কিন্তু পরীক্ষায় আসে। আর এগুলা আসলে যদি তুমি ভুল করো, তোমার বাঁচানোর কেউ নাই। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? এটা এটা কি ভাই, কি কোশ্চেন রে, বাপ রে বাপ, কি প্রশ্ন! 21-22-এ আসা প্রশ্ন, কি প্রশ্ন! মনে হইতেছে, মনে হইতেছে এখনই ডাইবা যাই মাটির নিচে। কি প্রশ্ন দেখছো? করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? নামই দিছে করোনারি ধমনী, হৃৎপিণ্ডে। এইগুলো প্রশ্ন যদি তুমি পরীক্ষায় এবার ভুল করো ভাই, এগুলো প্রশ্ন যদি তুমি ভুল করো, সর্বনাশ। এগুলা ভুল করে আইসো না, এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাতে এগুলা ভুল করে আইসো না। এরকম প্রশ্ন দেখছো কত সহজ, এগুলা প্রশ্ন একটানে দেখাই দিবা। এটা কোনো প্রশ্ন হলো? আর কি পড়ামো তোমারে। আচ্ছা, এরিথ্রোপয়েসিস কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে? আমরা জানি এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট মানেই তো আরবিসি, তাহলে আরবিসি শ্বেত রক্তকণিকা।
তারপরে কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে, একই কোশ্চেন বারবার। আমার মনে হইতেছে আমি যে একটু আগে বইটাই পড়াইলাম না, বেশি পড়াই ফেলছি মনে হইতেছে কেন জানি। এতটাও তো কঠিন প্রশ্ন আসবে না, সিম্পল সিম্পল প্রশ্ন, এগুলাই যদি না পারো। তারপরে দেখো এখান থেকে আর কোনগুলো বেশি বেশিবার করে আসছে ওগুলোর দিকে একটু খেয়াল করি। শ্বেত রক্তকণিকার কাজ না কোনটা? জীবাণু ভক্ষণ করে, এটা ঠিক আছে। রক্তপাত হ্রাস করে, এটা মনে হয় ঠিক নাই না? হ্যাঁ, এই যে রক্তপাত হ্রাস করে, এটা প্লাটিলেটের কাজ। মানবদেহে রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত? এটা খুব ইম্পর্টেন্ট, 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর রক্তের তরল অংশকে কি বলা হয়? প্লাজমা। প্লাজমা ছাড়া রক্তরস বলা যায়। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস দুই লোব বিশিষ্ট কোনটা? দুই লোব বিশিষ্ট ইউসিনোফিল। ইউসিনোফিল মনে রাখবা, ইউসিনোফিল। ইউ 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 কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন যেহেতু দুই লোব বিশিষ্ট, এভাবে মনে রাখা যায়। কোনটির প্রভাবে রক্ত জমাট বাঁধে না? এগুলা পারা যাবে। ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টা। হ্যান ত্যান অনেক কথাবার্তা। অক্সিজেন বহন করার কাজ কার? এটা তো পারতে হবে, আরবিসির কাজ। ডাব্লিউবিসির কাজ প্রতিরক্ষা। অনুচক্রিকার কাজ ক্লট গঠন করা বা প্লাক গঠন করা। আচ্ছা, মানবদেহের ন্যাচারাল ন্যাচারাল পেসমেকার কোনটা? এস এ নোট। এটা আমরা সবাই পারি এবং বইয়ের এমসিকিউতে 10 বার আছে এটা। মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত? এবারও দেখবা যে এটা প্রশ্নটা দিয়ে দিছে, একদম সিম্পল। এটা এটা যেন পারো তুমি পরীক্ষায়, এটা ভুল করলে সর্বনাশ, 67 না? আয় হায় আয় হায় আয় হায়, দেখছো আমি নিজেই ভুল করছি। শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা কিন্তু চাইছে। শ্বেত রক্তকণিকা থাকে হইতেছে 11,000, আর লোহিত রক্তকণিকা থাকে হইতেছে 5 লাখ। 50 থেকে 50 লাখ, সরি কি বলি, 5 মিলিয়ন, 50 লাখ। 50 থেকে 54 লাখ, ওই 50 লাখ কোথায় 11,000? তাহলে শ্বেত রক্তকণিকা কম থাকে, মানে 1:700। তারপরে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন, এগুলো পারবো। হৃৎপিণ্ডের কোন প্রাচীর পেশি দ্বারা কি দ্বারা গঠিত? ঐচ্ছিক পেশি দ্বারা মোস্ট প্রবাবলি, নাকি? ও হো, হৃৎপিণ্ডের প্রাচীর কি পেশি দ্বারা গঠিত? অনৈচ্ছিক পেশি। তারপর তারপর এখান থেকে আর কিছু লাগবে না ভাই। এটা দেখো, সার্বজনীন গৃহীতা কোনটা? একটু আগে বললাম ও, যদি ও না থাকে ও নেগেটিভ থাকবে। ও নেগেটিভ, সার্বজনীন গৃহীতা। সার্বজনীন দাতা হচ্ছে এবি পজিটিভ, সার্বজনীন গৃহীতা। তারপর এখান থেকে আর কিছু নাই, এখান থেকে আর কিছু কথাবার্তা নাই। আচ্ছা, কারোর দেহে ও গ্রুপের রক্ত থাকলে সে নিজের দেহে কোন গ্রুপের রক্ত নিতে পারবে? এই প্রশ্নটা তোমরা নিজেরাই পারবা, কারণ ও গ্রুপের রক্ত যেহেতু ও সার্বজনীন আহ, দাতা, ও শুধুমাত্র ওর কাছ থেকে নিতে পারবে। আরো আরো অনেক কথাবার্তা আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডির কথাবার্তা, ওগুলো এত কথাবার্তা বললে অনেক লেন্দি হয়ে যাবে, এত লাগবে না। এই প্রশ্নগুলো তুমি মুখস্থ করে যাবা, যে লিম্ফোসাইটের আয়ুষ্কাল কতদিন, একটু মুখস্থ করে গেলে পারবা, ভালো হবে। 7 দিন। রক্তের কাজ নয় কোনটা? হ্যান ত্যান অনেক পেঁচাল, এত পেঁচাল আমাদের লাগবে না। দেখো, মানব শরীরে যখন শিশু জন্ম নেয় তখন কয়টা অস্থি থাকে? 300টা অস্থি থাকে। তারপরে কয়টা হয়? 206টা হয়। অবস্থান অনুযায়ী কোষরুকা কত প্রকার? অবস্থান অনুসারে কোষরুকা হচ্ছে টোটাল 5 প্রকার। কোষরুকা: সার্ভাইকাল, থোরাসিক। হি লস করলো, তাহলে 1 2 3 4 5টা। তারপরে দেখো, ইনকাস কিসের অংশ? আমরা সবাই জানি অন্তঃকর্ণের মধ্যে, সরি মধ্যকর্ণের মধ্যে 6টা অস্থি থাকে, 3 জোড়া। 3 জোড়া অস্থির মধ্যে একটা হচ্ছে মেলিয়াস, তারপর ইনকাস, তারপরে স্টেপিস। যেটার মধ্যে স্টেপিস হচ্ছে সব থেকে ক্ষুদ্র অস্থি মানুষের শরীরে। স্টেপিস হচ্ছে মানুষের সব থেকে ক্ষুদ্র অস্থি। সব থেকে বড় অস্থি কোনটা? ফিমার। ফিমার হচ্ছে সব থেকে বড় অস্থি। হাতের কবজিতে কোন অস্থি গঠিত? এগুলা পড়াবো না, তুমি ওই ছবি ছকটা আছে না, ওই ছকটা পড়বা। ছকটা পড়ে এগুলা তুমি নিজে নিজে সলভ করবে, এগুলা পড়ানোর কোনো দরকার নেই বা বলার কোনো কোনো দরকার নেই, এগুলো তুমি নিজে নিজেই পারবা। দেখো, কোরুটিকার অস্থি নয় কোনটা? এগুলা ভুল করলে সর্বনাশ। পায়ের সবচাইতে বড় অস্থি কোনটা? এগুলা এগুলা ভুল করলে সর্বনাশ। ফিমার যে পায়ের সব থেকে বড় অস্থি, এটা না পারলে হবে না, পারতে হবে, এগুলো পারবা তুমি। এবং এই চ্যাপ্টারটা তুমি নিজ দায়িত্বে সলভ করে ফেলবা। শ্বসন ক্রিয়ার মধ্যে কিছু নাই। একটা প্রশ্ন বারবার ধরে আসতো যে রক্তে এবং বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় কোথায় হয়? অ্যালভিউলাসে হয়, কারণ অ্যালভিউলাস হচ্ছে সবার শেষের ধাপ। সবার শেষের ধাপে এসে এখানে বিনিময়টা হয়। তারপরে আর কি আছে? আর কিছু নাই। তারপরে চলে আসি চলন অঙ্গ চালনা, এটাই তো বলতেছিলাম। আচ্ছা দেখো, লাস্ট ইয়ার একটা কোশ্চেন আসছিল, লাস্ট ইয়ার আগের ইয়ার, যে অস্থির সাথে পেশি সংযোগ করে কোনটা? অস্থির সাথে পেশি সংযোগ করে তোমার টেন্ডন। কিভাবে মনে রাখবা? অস্থি প্লাস অস্থি, এটা হবে লিগামেন্ট। এটা আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও পড়ছিলাম, লিগামেন্ট। বাট অস্থি প্লাস পেশি,
এটা যদি তোমাকে দিয়ে দেয় তখন তুমি দাগাবা টেন্ডন। দেখছো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। আর এটা বইয়ের এমসিকিউ, এই দুইটাই বইয়ের এমসিকিউ, এবং এটা পারতে হবে। গুছোতে আসছিল টেন্ডন, এবং তোমাকে যদি বলে অস্থির সাথে অস্থি, তাহলে আসবে অ্যান্সার লিগামেন্ট। তারপরে দিকে আসি, হিউমেরাস এবং ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? একটু আগে পড়ে আসছি ক্যালসিফাইড তরুণাস্থি। তারপরে শ্বেতন্তময় পিত্তময় এগুলো তো নাই। হাইলেন তরুণাস্থি কোথায় পাওয়া যায়? নাক কান গলাতে। মানুষের শতকরা কত ভাগ ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে? এটি একটু পড়ে যাও, 97%। তারপর আর কিছু নাই এখান থেকে, আর ওইভাবে কোনো আহামরি কথাবার্তা নাই। ইলিয়াম ইসিয়াম পিউবিস সংযোগ স্থলের অগভীর অংশের নাম কি? এটা একটু আমাদের মিস হয়ে গেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এসেটা বললাম। আচ্ছা, দেখো আমাদের মনে আছে যে কি বলে স্পাইনে, বা স্পাইন না ওটা কি বলে, গ্ল্যানেট গহ্বর। গ্ল্যানেট গহ্বরের সাথে আমাদের হিউমেরাস আটকানো থাকে, আর এসিটাবুলামের সাথে ফিমার আটকানো থাকে। ফিমার আটকানো থাকে এসিটাবুলামের সাথে। আর এসিটাবুলাম থাকে কোথায়? হিপ বোনে থাকে। হিপ বোন আবার কার পার্ট? হিপ বোন হচ্ছে ইলিয়াম ইসিয়াম পিউবিস, তিনটা মিলায়ে যা হয় ওইটা হচ্ছে হিপ বোন, এরকম একটা কথা। তারপর মানুষের সুষমা কাণ্ডে স্পাইনাল নার্ভ কত? 31 জোড়া। এগুলো যদি ভুল হয়, এগুলো পারলে না পারলে সর্বনাশ। সব ইজি। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে? হৃৎপেশিতে। এটা ভাই এগুলা পারবা। আল্লাহ কিসের অস্থি? ধরো মিয়া, আল্লাহ কিসের অস্থি। তারপরে লিথাল জিনের ক্ষেত্রে F2 জিনোটাইপের অনুপাত কত? আমি সবগুলা যে অনুপাত ভাই বলছি, দয়া করে ওগুলো একটু মুখস্থ করো, তাহলে তুমি এগুলো সবগুলাই পারবে, এগুলো আমার বলার দরকার নেই। এই যে দেখো, আচ্ছা এটা আবার কি? এটা আবার এতবার করে আসছে, এটা আবার কি প্রশ্ন রে ভাই? ল অফ সেগ্রিগেশন সূত্রটি কোন কে আবিষ্কার করেন? ও মেন্ডেল। ও এটা বুঝছি বুঝছি বুঝছি। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত? এগুলা সব ওই যে ওই অনুপাতের কথাবার্তা থেকে পড়ে ফেলবা, পারবো আমরা সবকিছুই, এখান থেকে আর কোনো পড়াঠরা কিছুই নেই। আচ্ছা, প্রোকোটেপিস্টিসিসের ফিনোটাইপ এগুলা দেখছো বারবার এই একটা না একটা অনুপাত তোমার দিবেই, যে মেন্ডেলের ডায়াব্রিক প্রসেস ফিনোটাইপিক অনুপাত কত? একটা না একটা অনুপাত মানে মুদ্রা কথা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? 9:3:3:1। এই অনুপাতগুলো আমরা পারবো। এবং গর্ভজনিত জটিলতা কেন হবে? এই প্রশ্নটা একবার দিয়ে দিছে, আবার বলি কেন হবে। আর এইচ নেগেটিভ মা প্লাস আর এইচ পজিটিভ বাবা, উনাদের কারণে হবে গর্ভজনিত জটিলতা। অ্যান্সারটা হবে আর এইচ নেগেটিভ মা, আর এইচ পজিটিভ বাবা, তখনই হবে গর্ভজনিত জটিলতা। হিসাবটা যদি মনে না থাকে আমি আবার মনে করাই দিই। আর এইচ পজিটিভ মায়ের গর্ভ, এটা নিজে নেগেটিভ, বাট বাচ্চা তো হবে পজিটিভ, কারণ বাবা পজিটিভ। তাহলে তখন কি হলো? বাইরে যেহেতু নেগেটিভ, আবার ভিতরে আবার পজিটিভ, তাহলে এটা এমন হয়ে গেল না যে নেগেটিভ রক্তের মধ্যে আমি পজিটিভ রক্ত ঢুকাই দিলাম, তাহলে এখানে একটা অ্যান্টিবডি ক্রিয়েট হবে এই নেগেটিভ রক্তগুলোর মধ্যে। প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই অ্যান্টিবডি যেহেতু আছে, তাহলে এটার বিরুদ্ধে আবার অ্যাটাক করবে। এই যে অ্যাটাক করলো না, অ্যাটাক করার ফলে আলটিমেটলি যে এরিথ্রোসাইট বা কি বলে, এই ফিটাসটা থেকে, ফিটাসের শরীরের মধ্যে অনেক আহ, অনেক জায়গায় অনেক ক্ষত তৈরি হবে। মুদ্রা কথা, এটি এই রোগটাই হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, একটু আগে যেটা বললাম আমি। তারপরে মানব দেহের পাওয়া যায় না কোনটা? এগুলো আবার কেমন কথাবার্তা? হোমোডেন দাঁত, চুল পাওয়া যায়, নখ পাওয়া যায়, স্যাক্রাম পাওয়া যায়, এটা যেটা জানি না ওইটাই পাওয়া যায় না। শেষ। তিনটি লিথাল জিন একই হোমোলোগাস ক্রোমোজোমে যদি অবস্থান করে সেটাকে বলবো আমরা লিঙ্কড জিন, নাকি মাল্টিপল মাল্টিপল অ্যালিল, না মাল্টিপল অ্যালিল। ওকে, আচ্ছা ঠিক আছে। চিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টার থেকে এগুলাই। তারপরে এখান থেকে আর কি আছে? আর কিছু নাই। দ্বৈত পচন অ্যাপিস্টেসিসের অনুপাত কত? 9:7। এটা আমরা সবাই পারবো। এখান থেকে আর কিছু নাই। সাদা লেঘর্ন ওয়াইন্ডট মোরগ মুরগিতে কেমন কি দেখা যায়? প্রোকোট-অ্যাপিস্টেসিস। দেখো, প্রোকোট-অ্যাপিস্টেসিসের উদাহরণ কিন্তু আমি লিখে দেইনি। কেন লিখে দেইনি? কারণ ওইটা বাকিটার এক্সাম্পল বাকিটা। তারপর এটা আসবে ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কেমন? ঘাসফড়িং লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হচ্ছে XX XY পদ্ধতি। আচ্ছা না, ঘাসফড়িং তো একটা পোকা। XX পদ্ধতিতে ঘাসফড়িং হয়, ফড়িং ঘাসফড়িং। আমরা এটা মনে রাখবো শুধু, XX পদ্ধতিতে হয় মানুষ, ড্রসোফিলা, গাঁজা, তেলাকুচা, এই চারটা। মানুষ, ড্রসোফিলা, গাঁজা, তেলাকুচা, এই চারটা হচ্ছে XX XY, এবং এর বাইরে বাকি যা যা থাকে সব হচ্ছে XX। শেষ। তারপরে হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিনের অবস্থায় মৃত্যুকে কি বলা হয়? এটা হচ্ছে হোমোজাইগাস। আচ্ছা, মেইনলি তোমার যখন মৃত্যু হবে তখন হোমোজাইগাস অবস্থাতেই মৃত্যু হয় লিথাল জিনের। দ্বৈত পচন অ্যাপিস্টেসিসের উদাহরণ কি? ওই জন্মগত মুখ বধিরতা। এগুলো পারা যাবে, বাকিগুলো একদম ইজি। দেখো তো এটা পারা যায় কিনা। 10 নম্বর, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মতবাদটি কার? অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থ থেকে আসছে। এবং থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মানে ল্যামার্কের যে মতবাদটা আছে না, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, ঘোড়ার ডিম, এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ ডারউইনের।
প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ন্যাচারাল সিলেকশন, এটাই। তারপরে এই যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিয়েছিল তাহলে ভাইয়া? ডারউইন, রবার্ট ডারউইন। তারপরে এখান থেকে আর কিছু নাই, এখান থেকে মানুষের লোহিত রক্তকণিকায় আরএস এন্টিজেন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এই যে ল্যান্সটাইনার এবং উইনার, দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কোনো কথাবার্তা নাই, এখান থেকে জাস্ট এমনি এমনি পড়ে ফেলবা, সবগুলো এমসিকিউ পড়ে ফেলবা, তাহলেই হবে। আমার মনে হয় যে এর বাইরে আর কিছু আসবে না। এর বাইরে কৃষিগুচ্ছতে তুমি যদি এই কয়টা মানে যেগুলো প্রিভিয়াস এর আসা প্রশ্ন, এই কয়টাই শুধুমাত্র যদি পড়ো, এর বাইরে আর কিছুই আসবে না ভাই। এগুলা খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা, খুব ভালো মতো দেখার চেষ্টা করবা। আর উপরে যে কয়টা কথা বলছি আমার মনে হয় যে একটু বেশি বেশি কথাবার্তা বলছি, তারপরও যতটুকু বলছো অতটুকু তুমি রিভিশন আকারে পড়বা। আমি কিন্তু মোটামুটি রিভিশন আকারে একটা ক্লাস নিলাম, জাস্ট রিভিশনের মতো করে বললাম। তুমি যদি একটু শুনো তাহলে কৃষি গুচ্ছের জন্য, তুমি যদি পড়ো এইভাবে, আমি বলি পড়ার নিয়মটা বলি আবার। তুমি যতটুকু, তুমি সরাসরি শুরু করবা এখান থেকে, মানে প্রশ্ন ব্যাংক থেকে। প্রশ্ন ব্যাংক থেকে যখন পড়া হয়ে যাবে, তারপরে তুমি ওই প্রশ্ন ব্যাংকের কিছু টপিক যদি না বুঝো, সাপোজ তুমি বুঝো না যে এই যে কি যেন ছিল, এই যে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আর হচ্ছে লিথালজিন, এগুলো সাপোজ মনে নাই তোমার, তাহলে তুমি ওই টপিকটা আবার বই থেকে একটু দেখে ফেললা, তোমার যেহেতু একটু প্রিপারেশন আছেই। আমার মনে হয় যে আশা করা যায় যে এতটুকু পড়লেই এবং এই কয়টা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়লেই পারবা। বাকিটা আল্লাহ ভরসা। তাহলে ভালো মতো পরীক্ষা দাও। সবাইকে আজকে এই পর্যন্ত রাখি। আর অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্ত লাইভটা ক্লোজ করে দিই। ধন্যবাদ সবাইকে।